নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। ছোট্ট দুটো শব্দ, ছোট্ট শব্দ কিন্তু তাৎপর্যে, ব্যঞ্জনায় এবং হয়তো যন্ত্রণায় অত্যন্ত সুদূর প্রসারী। কম্পালসারি ওয়েটিং। নাট্যকর্মী বিমল চক্রবর্তীর ঘটনায় সারফেসে আসে এই দুটি শব্দ, কিন্তু সব সময় হয়তো সরকারি নথিতে লেখা থাকে না। কিন্তু ভাবুন তো, যে মানুষগুলোর ওপর লিখিত বা অলিখিত এই কম্পালসারি ওয়েটিং শাস্তির খাঁড়া নেমে আসে, হয়তো সংবাদ মাধ্যমের চোখের আড়ালে নেমে আসে, কি যন্ত্রণায় কাটে তাদের জীবন। হয়তো কোনো দোষ নেই, হয়তো পূর্বতন সরকারের, বাম সরকারের যথেষ্ট গুরুত্ব পেয়ে এসেছেন, কিন্তু এই সরকার মনে করছে, কোন সরকার না, যে সরকারের স্লোগান ছিল বদলা নয় বদল চাই। বাম রাজত্বের বদলে যে সরকার এলো, সেই সরকার কোথাও কি বদলার রাস্তায় হাঁটছে, কোথাও কি প্রতিহিংসার রাজনীতি লিখিত হচ্ছে? না হলে এই কম্পালসারি ওয়েটিং, লিখিত বা অলিখিত কম্পালসারি ওয়েটিংয়ের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে কি করে, সেই নিয়ে আমাদের আজকের এই আলোচনা। এই মুহূর্তে প্রতিপক্ষের মঞ্চে আমার একদিকে রয়েছেন কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ, তার পাশে রয়েছেন সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য, তার পাশে শিল্পী সমী রাই এবং তার পাশে সংকেত চক্রবর্তী, সেক্রেটারিজ এমপ্লয়িজ ফেডারেশনের সদস্য। আমার অন্যদিকে রয়েছেন অধ্যাপক অঞ্জন বেরা, প্রাক্তন বিধায়ক, সিপিআইএম নেতা, তার পাশে রয়েছেন বোলান গঙ্গোপাধ্যায়, সমাজকর্মী, লেখক, তার পাশে ডক্টর রেজাউল করিম, সদস্য হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের। এছাড়া এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায়ও। আমরা শুরুতে দেখে নেব যে যেখান থেকে এক একটা ক্ষেত্র ধরে ধরে আপনাদের দেখাবো, পুলিশ, প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত অত্যাবশ্যকীয় দফতরে কিভাবে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে বলে অভিযোগ। প্রথমে দেখাবো প্রশাসন, মহাকরণ, ক্ষমতার অলিন্দে পালা বদলের পর কিছু যোগ্য মানুষকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে কি সরে যেতে হলো? দেখুন তো। সচিবালয় কর্মীদের জন্য গত 28 সেপ্টেম্বর যে বদলির আদেশ জারি করা হয়েছে, তা কি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? এই প্রশ্ন এখন মহাকরণের অলিন্দে। কারণ অভিযোগ, বেছে বেছে কোঅর্ডিনেশন কমিটির নেতাদের বদলির নাম করে মহাকরণ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বাইরে। বামেদের দাবি, পরিকল্পিতভাবে তাদের সংগঠনকে ভেঙে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। বদলির কোপে মহাকরণ ছাড়তে বাধ্য হচ্ছেন কোঅর্ডিনেশন কমিটির 5 নেতা। এই 5 নেতা হলেন কোঅর্ডিনেশন কমিটির সচিবালয় কর্মচারী সংগঠন সেক্রেটারি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাণী মুখোপাধ্যায়, সংগঠনের সভাপতি অশোক ঘোষ, সংগঠনের জোনাল সম্পাদক বাণী প্রসাদ বন্দ্যোপাধ্যায়, সংগঠনের আহ্বায়ক সফি আহমেদ এবং মহাকরণ সচিব অর্পণ পাল চৌধুরী। এটা একটা ভিনটেক্টিভ অ্যাটিটিউড, পার্টিশন আউটলুক নিয়ে আমাদের ক্ষেত্রে আমাদের নির্দিষ্টভাবে আমাদের সংগঠনটাকে ভেঙে দেওয়ার জন্য এই ধরনের চক্রান্ত চলছে। উল্টো দিক থেকে ঠিক রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সমস্ত পদাধিকারী লোকজনদের ওই সংগঠনের মধ্যে যারা রয়েছে, ওই সমিতির মধ্যে, সেক্রেটারি অ্যাসোসিয়েশনের মধ্যে, তাদের প্রত্যেকেই রাইটার্সের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এখান থেকে বোঝা যায় যে ট্রান্সফার পলিসি, নীতি, এসব কোনো বিষয় নয়, উদ্দেশ্যমূলকভাবেই এই ট্রান্সফার করা হচ্ছে। ট্রান্সফার পলিসি এবং ট্রান্সফার দুটোই উদ্দেশ্যমূলকভাবেই করা হচ্ছে। একইভাবে তৃণমূলের সচিবালয় কর্মী সংগঠনের 7 জন নেতাকর্মীকে বিভিন্ন দপ্তর থেকে বদলি করে নিয়ে আসা হয়েছে প্রশাসনিক সংস্কার দপ্তরে। এই দপ্তরের হাতেই রয়েছে সমস্ত স্তরের সরকারি অফিসারদের বদলি ও পদোন্নতির নিয়ন্ত্রণ। তৃণমূল সচিবালয় কর্মী সংগঠন ফেডারেশন অব সেক্রেটারিয়েট এমপ্লয়িজের এই 7 নেতা হলেন সহসভাপতি দেবাশিস চট্টোপাধ্যায়, সহ সম্পাদক বিপ্লব পাল, আহ্বায়ক স্বপন কুমার মুখোপাধ্যায়, দিলীপ কুমার দেবনাথ, সঞ্জীব রায় এবং কার্যনির্বাহী সদস্য মলিন ঘোষ ও সদস্য বাবলু সামন্ত। তৃণমূল ইউনিয়ন অবশ্য বলছে, যা করা হয়েছে তা প্রশাসনের স্বচ্ছতার স্বার্থেই করা হয়েছে। 34 বছর পর একটা নতুন প্রশাসন যদি মনে করে যে তার অভিজ্ঞতার সর্বোচ্চ ইউটিলাইজেশন কোনো একটি দপ্তরে গেলে আরও বেশি করে তার কাছ থেকে সার্ভিস পাওয়া যাবে, তাতে প্রশাসনের মান উন্নয়ন হবে, আমরা তো অবশ্যই তাকে সমর্থন করি। অভিযোগ, পরিবর্তনের এই আমলেই মন্ত্রীর কথায় বেআইনি কাজে রাজি না হওয়ায় সরতে হয়েছে উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের সচিব রীনা ভেঙ্কটরামনকে। একটি ইঞ্জিনিয়ারিং কারখানা তাদের জমিতে আবাসন তৈরির অনুমতি চেয়েছিল, কিন্তু সচিব জানিয়ে দিয়েছিলেন নিয়ম অনুযায়ী কারখানা চালাতে না পারলে আবাসন নয়, সরকারের জমি ফেরত দিতে হবে সরকারকেই। মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের রক্তচক্ষু উপেক্ষা করেই আটকে দিয়েছিলেন আবাসন প্রকল্প। অভিযোগ, এর ফলেই সরতে হয় তাকে। তবে সরকারের কথা না শোনায় অফিসারের ওপর কোপ পড়ার অভিযোগ শুধু মহাকরণেই থেমে নেই। অবৈধ করাতকল বিরোধী অভিযানকে ঘিরে বনমন্ত্রী হিতেন বর্মনের সঙ্গে বিবাদে জড়ান তৎকালীন প্রধান মুখ্য বনপাল মির্জা আসগর সুলতান। তড়িঘড়ি সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল তার।
একইভাবে ত্রিফলা আলো কেলেঙ্কারির অভিযোগে বেকায়দায় পড়া কলকাতা পুরসভাও তড়িঘড়ি সরিয়ে দিয়েছে তৎকালীন ডিজি গৌতম পট্টনায়ককে। অভিযোগ, পট্টনায়ককে বলিতে চড়িয়ে নিজেদের কেলেঙ্কারি ঢাকার চেষ্টা করেছে পুর কর্তৃপক্ষ। দীপক ঘোষ, এবিপি আনন্দ। আমরা নাম দিয়েছি কম্পালসারি ওয়েটিং এর রাজনীতি। এই রাজনীতি বিভিন্ন ক্ষেত্রে কিভাবে স্পর্শ করছে এই প্রশাসনকে, এই সরকারকে আপনাদের দেখাবো, কিন্তু তার আগে আমরা যারা বেসরকারি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আছি তাদের ওপর মাননীয় মুখ্যমন্ত্রী বড্ড রুষ্ট হয়েছেন। কালকে একটি অনুষ্ঠানে নানা অভিযোগ করেছেন আমাদের বিরুদ্ধে, এমনকি হয়তো আমাদের মতো দুষ্টু লোকেদের বিনাশও চেয়েছেন এই দেবীপক্ষের সূচনায়। কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন আপনারা। আবার এমন অনেক চ্যানেল আছে যারা সংবাদ পরিবেশন থেকেও সংবাদের সত্যতা চেপে গিয়ে সংবাদটাকে দূষণ করেন। মানুষ সেটা ভালো চোখে দেখে না। দেখুন, একটা মানুষ সবার জন্য সব কাজ করতে পারে না। কেউ যদি আমাকে বলে তুমি এই কাজটা করে দাও, আর তা না হলে তোমার বিরুদ্ধে রোজ আমি দাদাগিরি দিদিগিরি দেখাবো, আমি বলি শুনতে খুব ভালো। রাজনৈতিক নেতারা কাজ না করে দিলে দাদাগিরি দিদিগিরি দেখাবেন, আর আপনারা যখন দাদাগিরি করেন চ্যানেলে বসে বসে নিজের স্বার্থে, সেটাকে কে দেখে? কে দেখে? কেউ কেউ ভাবে আমি গভর্নমেন্টটাকে কন্ট্রোল করব। আমি বলি হ্যাঁ, কন্ট্রোল করুন না, নিজেও ইলেকশনে দাঁড়ান, নো প্রবলেম, আপনাদের ওয়েলকাম করছি আমরা। ইলেকশনে দাঁড়াবেন না আর সরকারকে সরকার চালাতে দেবেন না, নিজে ব্যক্তিগত সরকার হয়ে সরকার চালাবেন, এই জার্নালিজম আমরা বিশ্বাস করি না। যেদিন আমার প্রতি আমার ভরসা থাকবে না, সেদিন আপনারা যা করবেন মাথায় পেতে নেব। আর যতক্ষণ নিজের প্রতি আমার ভরসা থাকবে, আমি মানুষের বিরুদ্ধে কিছু করতে পারি না, সেদিন যা ইচ্ছে করে যান, কিচ্ছু যায় আসে না। আপনার লাল চ্যানেল লালে ডুবে যাবে, মানুষের সভ্যতায় বিকাশ হবে না, এটা মাথায় রাখবেন। একদিকে আমরা কাজের পর কাজ করে চলেছি, আর কেউ কেউ এখানে ভাবছে আমি একটা সংবাদ মাধ্যম করেছি, আমি একটা লাল লাল ছবি দিয়ে চ্যানেল নিয়ে বসেছি। আর একটা করে ওরা, জেনে রাখুন, 20 থেকে 30 জনকে মান্থলি টাকা দেয়। যারা মান্থলি টাকা পায় জেনে রাখবেন, এবং এদের কাজ হচ্ছে আপনাকে ডেকে নিয়ে গিয়ে ওরা যেটা চাইবে সেটাই বলতে হবে, সেটাই বলতে হবে। সুতরাং মনে রাখবেন, এগুলো কিন্তু সত্যতার থেকেও তথ্যতার থেকেও নিজেদের করে খাবার জায়গাটা অনেক বড়। এই জায়গাটা আমি মামাটি মানুষকে অনুরোধ করব, সতর্ক থাকবেন, সকলে ভালো থাকুন। আজকে শুভ মহালয়ার দিনে হয়তো এই কথাটুকু না বললেও পারতাম, কিন্তু কখনো কখনো মুখ খুলতে হয়। যারা ভালো তাদের শুভ হোক, আর যারা দুষ্টুমি করে সমাজের, পৃথিবীর নষ্ট করে, তাদের বিনাশ করো, যেমন অসুরের বিনাশ করেছিলে মাগো। অভিনবদা, আপনাকে দিয়ে শুরু করব। প্রশাসন, পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, এক একটা বিভাগে আমরা আসবো। প্রশাসন আমরা শুরুতেই দেখালাম। কি বলবেন? প্রথমত তো আপনাকে বলতে হবে যে আপনি যে বক্তব্য রাখেন দিনের পর দিন এবিপি আনন্দে, বহু বছর ধরে তার জন্য কোনো রকম আমাদের দিক থেকে আমরা অর্থ অফার করেছি বা আপনি চেয়েছেন, এরকম ঘটনা আমাদের অন্তত জানেনি। আপনি যদি আমি তো ক্লারিফাই করেন। না, একটা লোভ তো আছে, কফি খাবার লোভ। কফিটা যদি টাকা হয় কিছু করার নেই, 2-3 কাপ কফি খেয়ে ফেলি। না, যেটা মনে হচ্ছে যে এই যে আমি প্রথমে পরপর বলি, সিদ্ধার্থ রায় ঠিক এই সুরেই আমার মনে আছে এমার্জেন্সি যখন হলো, আমি সিদ্ধার্থ রায়ের কিন্তু আমি ভীষণ ফ্যান, উকিল হিসেবে, মানুষ হিসেবে দেখেছি ভয়ানক সৎ ব্যক্তি। কিন্তু এই যে ক্ষমতা যেটা মাথায় ঢুকে যায় না, তখন কি হলো, ফার্স্ট দিন যেদিন এমার্জেন্সি হলো, সুব্রত মুখার্জিকে দিয়ে প্রথম ক্যাপচার করেন আনন্দবাজার পত্রিকার অফিসটা, তছনছ হয়ে গেল। অশোক কুমার সরকার তখন জীবিত, বাড়ি তছনছ করে দিল, যে ফরেন এক্সচেঞ্জ ধরতে হবে, এই লোকটাকে ঢোকাতে হবে, পেল না। তারপর কি করলো, 2 জন লোককে অ্যারেস্ট করা হলো, বরুণ সেনগুপ্ত এবং গৌরকিশোর ঘোষ। আনন্দবাজারে এরা লিখতো বলে, এবং খুব ব্যঙ্গাত্মক লেখা লিখতেন গৌরকিশোর ঘোষ। না, স্টেটসম্যান এখানে হয়নি, এখানে না, আমি দিল্লির কথা বলছি, আমি এখানে দিল্লির কথা বলছি না, পশ্চিমবঙ্গের কথা বলছি। তো কি হলো, আলটিমেটলি সিদ্ধার্থ রায় সরে গেলেন, আনন্দবাজার পত্রিকা কিন্তু রয়ে গেছে। বরুণবাবুও রয়ে গেলেন, গৌরকিশোর ঘোষও রয়ে গেলেন, 2 আলাদা আলাদা পত্রিকার সম্পাদক হলেন, এবং তাদের কাছে আলটিমেটলি বিরোধী পক্ষকে যেতে হলো। এবং বরুণবাবু থেকে আরম্ভ করে অভিক সরকার, এদের দৌলতেই কিন্তু মমতা ব্যানার্জি, এটা আমি বলতে পারি। নিশ্চয়ই ওর মধ্যে স্ট্রেংথ ছিল, সব ছিল, কিন্তু এই যে পাবলিসিটি, যেটা আমার মনে আছে যে মানে এই বরুণবাবু তো প্রত্যেক দিন একটা ছবি ছাপতেন, হোক না হোক। অভিকবাবু
সিপিএম এর বিরুদ্ধে এ করার জন্য যখন কংগ্রেস কিছু করছে না, মমতাকে ফোকাস করা শুরু করলেন। এবং মমতা 84 সালে জিতেছেন। 84 সালের আগে তো কেউ চিনত না। কারা তৈরি করেছে? এই প্রেস। এবার যেটা যেটা আমার মনে হচ্ছে, একই জিনিস বুদ্ধদেব ভট্টাচার্য করেছে আমার মনে আছে। খাস খবর এরা মাইক ধরলো, বলো কোন খাস খবর, হাত দিয়ে সরিয়ে দিলেন। এটা কিন্তু ঔদ্ধত্যের পরিচয়। ঔদ্ধত্য মানে, আমি বুদ্ধবাবু কিন্তু ভেরি অনেস্ট, ভয়ানক অনেস্ট। আমি ব্যক্তিগতভাবে যা দেখেছি, সৎ লোক। কিন্তু এই যে পাওয়ার গোয়িং ইন টু দি হেড, ক্ষমতা যখন মাথাকে অ্যাট্রাক্ট করে তখন মারাত্মক জিনিস হয়। আচ্ছা, মমতা ব্যানার্জি বললেন খুব ভালো কথা যে এই টেলিভিশন চ্যানেলগুলো লোককে পয়সা দিয়ে রাখে। আচ্ছা, উনাকে যখন এই সুমন সকাল থেকে রাত অবধি দেখিয়েছেন, দিনের পর দিন ইলেকশনের আগে গাড়িতে যাচ্ছেন, গাড়িতে করে যাচ্ছেন, সেটা ফটো আমার তো ছবির মতো মনে আছে। তো তখন কি উনি কি পয়সা নিয়েছিলেন? তখন যে আজকে তো সেটাও বলা উচিত যে আমাকে যখন ইলেকশনের আগে এত বড় সাহায্য করেছে এই চ্যানেলটা, আজকে তো বলছেন যে তাদের এখানে পয়সা দিয়ে লোক ফিট করছে। এটা তো হতে পারে না। সুতরাং যখন সময় থাকে, যখন আমি দুর্বল থাকব, তখন আমি গণতন্ত্রে বিশ্বাস করি, তখন আমি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি। আর যখন আমি সবল হয়ে যাব, তখন আমি বিশ্বাস করি না। তো আরেকটাই ব্যাপার বলি, এই যে বদলির কথা বললে না, আরো দুটো লোক আছে, নজরুল ইসলাম এবং গৌতম চক্রবর্তী। গৌতম চক্রবর্তীকে বোধহয় ট্রাফিকের কি দিয়েছে, বোধহয় জামা কাপড় ঠিক করার জন্য, ট্রাফিক ইউনিফর্ম ওগুলো ঠিক করার জন্য গৌতম চক্রবর্তী। নজরুল ইসলামকে যাকে নিয়ে আসলো, রেলওয়ের থেকে তুলে নিয়ে আসলো অনেস্ট অফিসার হিসেবে, আজকে সবচেয়ে বেশি শত্রু হলো নজরুল ইসলামের এই গভর্নমেন্ট। ওকে যে করে হোক শোকজ করেছে, চার্জশিট দিয়ে বিভিন্ন করছে। এবার আমি বলি, সিপিএম এর আমলে ডক্টর পাহাড়ি বলে খুব বড় কিডনির স্পেশালিস্ট ছিলেন, পিজি হসপিটালে ছিলেন। নজরুল এখন এডিজি ট্রেনিং বসে আছে, বসে এগুলো কম্পালসারি রিটায়ারমেন্টের মতনই। এবার ডক্টর পাহাড়ি খুব নামি, দিলীপ পাহাড়ি খুব নামি ডাক্তার, অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায়েরই রেলমন্ত্রী হওয়ার পর নজরুল ইসলামকে নিয়ে আসা হলো। রেলওয়ের দুর্নীতি ধরার জন্য বলা হলো এবং তিনি ধরেও দিলেন। কিন্তু যাদের বিরুদ্ধে ধরলেন, যাকে বম্বেতে সেই লোকটাকে ছেড়ে দেওয়া হলো এবং ইলেকশনের আগে, জাস্ট ইলেকশনের আগে ছেড়ে দেওয়া হলো। তো আমি আরেকটা বলি, ডক্টর পাহাড়ি, দিলীপ পাহাড়ি অসাধারণ মানে কিডনি স্পেশালিস্ট, পিজিতে ছিলেন। তাকে যেহেতু সে গভর্নমেন্টের সঙ্গে, আগের গভর্নমেন্টের সঙ্গে বনিমানা হচ্ছিল না, তাকে পাঠিয়ে দেওয়া হলো এনআরএস হসপিটালে। সেখানে কিছু করার নেই। সে চাকরি ছেড়ে, রাগের চড়ে চাকরি ছেড়ে বললাম আমার কিছু চাই না, সেটা আমেরিকা চলে গেল। আবার হাতে পায়ে ধরে তাকে সূর্যকান্ত বাবু ফেরত এনেছিলেন। একই জিনিস পিজি হসপিটালের এখন যে চাইল্ড ডিপার্টমেন্টটা করেছেন অরুণ সিংহ, যেহেতু তার সঙ্গে তার গভর্নমেন্টের বনিবনা হচ্ছে না, তাকে ট্রান্সফার করে দেওয়া হলো কোথায়, যেখানে কোনো ইউনিটটাই নেই। সুতরাং একই জিনিস, যে কাজ সিপিএম করেছে, যে কাজ করেছে, সেই কাজ একই জিনিস এখানে একইভাবে করছে। এবার বলি, তুমি তো অন্য স্টেটমেন্টটা বললে না যে তোমরা সংবাদপত্র এবং এই যে ধর্ষণ কাণ্ড যেভাবে তোমরা তুলে ধরছো, এতে লোকে, বাচ্চারা নাকি জিজ্ঞেস করছে বাবা মাকে যে ধর্ষণ কাকে বলে। আমি একবার আপনাকে থামিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী কালকে এই অনুষ্ঠানে ধর্ষণ কাণ্ড নিয়ে, সংবাদপত্রের ভূমিকা নিয়ে, সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে ঠিক কি বলেছেন দেখুন। বাংলার মাটি প্রতিদিন এমন একটা দেখানো হচ্ছে যেন ধর্ষণের মাটি। আরে একটা দুটো ঘটনা তাও আমি মনে করি এটাও উচিত না। কি করবেন? আগেকার দিনে তো ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা একটু প্রেম করলে এত মার খেত বাবা মায়ের। এখন তো সবটাই ওপেন হয়ে গেছে। এখনকার জগৎটা হয়ে গেছে, এটা গ্লোবাল জগৎ হয়ে গেছে, ওপেন মার্কেট হয়ে গেছে, ওপেন অপশন হয়ে গেছে। মানুষের আজকে কোনো বাধা নয়, সবাই যে যার মতো করছে, কাজ করছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে। অনেক খাটতে হচ্ছে, টেনশন আছে, তাদের জগৎটা তাদের মতো করতে দিন। কেউ ধর্ষণ হিসেবে ধর্ষণটাকে গ্লোরিফাই করবার চেষ্টা করবেন না। ছোট ছোট বাচ্চারা জিজ্ঞেস করছে ধর্ষণটা কি, তারা জানতো, বাবা মাকে জিজ্ঞেস করছে বারবার, এমন করছে কয়েকজন। এটা আমাদের বাংলার কালচার নয়।
ওনামতো আপনার কি সিরিয়াসলি মনে হয় যে যেহেতু বাচ্চারা জিজ্ঞেস করতে পারে ধর্ষণ কি, সেই জন্য ধর্ষণ ঘটলে সংবাদ মাধ্যমে না দেখানো উচিত? উনি তো, না ছাপা উচিত? আমরা তো মেয়ের বাপ, আমরা তো, আমার দুই মেয়ে আমায় জিজ্ঞেস করেছিল আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মানে কি, তখন ওরা 6 একজন পরে আরেকজন 8-এ। আমি প্রথমে একটু দ্বিধা করছিলাম, তারপরে কিন্তু বলে দিলাম যে সাইন্টিফিক্যালি বলে দিলাম। তো ধর্ষণ আমায় বলতে হবে না যে ভাই তুই যখন যাবি, দিল্লিতে থাকে একজন, সে একটা ওই কি চোখে স্প্রে না কি একটা তথাগতটা ভালো বলতে পারবে, মেয়েরা ইউজ করে এখন, একটা পকেটে রেখে চিলি স্প্রে বা চিলি স্প্রে, তো তাকে তো বলে দিতে হচ্ছে যে তোকে যদি কেউ অ্যাটাক করে তুই ছুরি চামার কালে ছুরি বন্দুক রাখবি না, এটা ওই রেখে দিবি। তা আমি বলবো না আমার মেয়েকে, যার মেয়ে আছে সে জানে যে ধর্ষণ সম্বন্ধে মানে ডিফেন্স কি নিতে হবে। মুখ্যমন্ত্রীর কথাই যেটা মনে হলো, যেটা মানে খাচ্ছে দাচ্ছে এটার সঙ্গে ধর্ষণও করছে, মানে ইফ ইউ ক্যান নট, মানে সে আগে আমরা কলেজ লাইফে বলতাম, এক মিনিট দিদি, না টেনশন, আরেকটা বলছি, ওনার কথায় যেটা আমি ইয়ে করছি, আলটিমেট যেটা করোলারিটা আছে বা আলটিমেট, সেটা হলো ইফ ইউ ক্যান নট অ্যাভয়েড আ রেপ, লাই ডাউন অ্যান্ড এনজয় ইট। মানে তুমি যদি ধর্ষণ খাচ্ছে দাচ্ছের মতো উপভোগ না করতে পারো তাহলে শুয়ে পড়ো এবং উপভোগ করো। এই জায়গাটা গ্লোরিফাই, কে গ্লোরিফাই করছে ধর্ষণকে? আমরা এটা কন্ডেম করছি, একে ধরা দরকার। তো এই জায়গাটা, এবং রেপ ডায়েটে আমি বলছি একই জিনিস বুদ্ধবাবু করেছিলেন। অ্যাসেম্বলিতে প্রশ্ন হচ্ছে, সোনালী গুহ বলে আমাদের একজন লেজিসলেটর ছিলেন, এখনও তিনি বোধহয় ডেপুটি স্পিকার, সে পুলিশ বাজেট হচ্ছে, কতজন ধর্ষণ হয়েছে, কতজন ডাকাতি হয়েছে, একটা রিপোর্ট দিচ্ছেন বুদ্ধবাবু। হঠাৎ খেয়াল হয়েছে সোনালী গুহর উত্তরে যে হঠাৎ তো কাল উঠবে, এতগুলো রেপ হয়েছে, এতগুলো ডাকাতি হয়েছে, এতগুলো ধর্ষণ হয়েছে, চুরি হয়েছে। হঠাৎ উনি বললেন, শুনুন আমাদের এখানে এতগুলো ফিগার, আমাদের 4 গুণ উত্তরপ্রদেশে, 3 গুণ বম্বেতে, মহারাষ্ট্র, 2.5 গুণ দিল্লিতে। বলতে বলতে তো আমি হাত তুললাম। আমাদের অ্যাসেম্বলিটার অসুবিধা হলো, যে লোকটি বলে তারই মাইকটা খোলা থাকে, অন্যগুলো খোলা থাকে না, বলা যায় না। কিন্তু বুদ্ধবাবুর একটা গুণ ছিল, আমাদের বলতে ইন্টারজেক্ট করতে দিতেন। বললেন কী ব্যাপার? আমি বললাম তাহলে কী দাঁড়ালো বুদ্ধবাবু, তাহলে কী দাঁড়ালো? তাহলে আমার স্ত্রী এবং আমার মেয়েকে যদি কেউ ধর্ষণ করে, বলবো চেঁচাস না, কারণ মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা এখনো উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র স্ট্যান্ডার্ডে আসতে পারিনি, সুতরাং চুপচাপ থাক, সুতরাং চুরি ডাকাতি যা হোক চুপচাপ থাক। তখন বলে যে আমি ওইভাবে বলিনি। আমি বললাম আলটিমেট মিনিংটা তো তাই। এবং উনি বলছেন যে গ্লোরিফাই করা হচ্ছে, তা আমি বলবো না, যার বাড়িতে ডাকাতি হয় সে বলবে না, সে বোঝে, যার মেয়ে ধর্ষণ হয় সে বোঝে। এবং এই যে সামাজিক লজ্জা কাটিয়ে যে উঠছে এখন ছেলে মেয়েরা, সেটাই বড় জিনিস। হ্যাঁ, তো এই জায়গাটা, এরপরে আমি বলবো, অন্যরা বলুক, তারপর বলবো। 2004 থেকে 2012 অত্যন্ত দুর্ভাগ্যের এই পরিসংখ্যান যে গোটা দেশের মধ্যে ধর্ষণের ক্ষেত্রে প্রথম জায়গাটা দখল করেছিল আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ। আমি পরবর্তী অতিথির কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো 2জন আইপিএসের কথা হলো পুলিশ বিভাগে এই ধরনের কম্পালসারি ওয়েটিং রাজনীতি যাকে আমরা বলছি, বা আমরা বলতে পারি রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি, অনেকে এই অভিযোগও তুলছে। ঠিক কিভাবে বদলি পছন্দের লোকেদের তাদের জায়গায় নিয়ে আসা এবং যোগ্য মানুষকে যদি সরকার অস্বস্তিতে পড়ে অথচ যে কাজটা করা সঠিক, যে কাজটা করা উচিত তারা করে ফেলেন, তাদের কিভাবে শাস্তি দেয়া হচ্ছে। সরকারের উল্টো পথে হাঁটলেই বিপত্তি, অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে ওপরওয়ালা নির্দেশ। তার হ্যাঁতে হ্যাঁ না মেলালেই বিগ্রবেন তিনি। চলে আসবে বদলির নির্দেশ। ওপরে যে কারণ দর্শানো হবে, নেপথ্যে থাকবে তার সম্পূর্ণ ভিন্ন বিষয়। অন্যান্য সরকারি ক্ষেত্রের মতোই পুলিশেও এই বদলি রাজনীতির অভিযোগ বারবার উঠেছে, আগেও এখনও। সাম্প্রতিককালে যার সবচেয়ে বড় উদাহরণ দময়ন্তী সেন। পার্কস্ট্রিটের পর একদিকে যখন মুখ্যমন্ত্রী তদন্তের আগেই তড়িঘড়ি ঘটনাকে সাজানো বলে দিয়েছিলেন, সেখানে সেই তত্ত্বের উল্টো পথে হেঁটে সত্যান্বেষণ চালিয়ে গিয়েছিলেন তৎকালীন যুগ্ম কমিশনার ক্রাইম দময়ন্তী সেন। প্রমাণ করে দিয়েছিলেন ধর্ষণের অভিযোগ সত্য। কিন্তু তারপরই এলো সেই নির্দেশ, দৃঢ়চেতা দময়ন্তীর কর্মতৎপরতার পুরস্কার। যুগ্ম কমিশনার ক্রাইমের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে দময়ন্তী সেনকে সরিয়ে দেওয়া হয় ডিআইজি ট্রেনিংয়ের মতো কম গুরুত্বপূর্ণ পদে। মনোজ ভার্মা পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালীন মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেয়েছিল প্রশাসন। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পরই দক্ষ এই অফিসারকে পাঠিয়ে দেওয়া হয় কম্পালসারি ওয়েটিংয়ে। রাজনৈতিক মহলে জল্পনা, নতুন সরকারের ধারণা ছিল মনোজ ভার্মা বাম আমলে সিপিএম ঘনিষ্ঠ ছিলেন। সম্ভবত কিছুদিন পর সেই ধারণা কিছুটা ক্ষীণ হয়। মনোজ ভার্মাকে মাওবাদী দমনে গঠিত সিআইএফের ডিআইজি করা হয়। তারপরই আসে সবচেয়ে বড় সাফল্য, কিষেনজি নিকেশ। নেতৃত্বে সেই মনোজ ভার্মা। কিন্তু
তারপরও অজানা কারণে ফের বদলি তিনি। সূত্রের খবর, মনোজ নাকি মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছিলেন না, তাই সরতে হলো তাঁকে। একইভাবে বিতর্ক দানা বেঁধেছিল ডিসি যাদবপুর বিশ্বরূপ ঘোষকে সেকেন্ড ব্যাটালিয়নের কমান্ড্যান্ট পদে বদলি নিয়েও। বিশ্বরূপ ঘোষ 28শে ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের দিন এবিপি আনন্দর সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। ঘটনায় নাম জড়ায় এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত কলকাতা পুলিশের কনস্টেবল তারক দাসের। ঘটনার পর ডিসি বন্দরকে এ ব্যাপারে রিপোর্ট দেন তৎকালীন ডিসি যাদবপুর বিশ্বরূপ ঘোষ। সেই রিপোর্টের ভিত্তিতেই 1 মার্চ সাসপেন্ড করা হয় কনস্টেবল তারক দাসকে। তারপরই সরতে হয় বিশ্বরূপ ঘোষকেও। স্বাভাবিকভাবেই পুলিশের একাংশের গুঞ্জন, তৃণমূল কর্মী তারক দাসের বিরুদ্ধে রিপোর্ট দেওয়ার জন্যই প্রশাসনের রোষের মুখে পড়তে হয় বিশ্বরূপ ঘোষকে। একইভাবে বাঁকুড়ার পুলিশ সুপার পদ থেকে প্রণব কুমারকে সরিয়ে দেওয়া নিয়েও পুলিশ মহলেরই একাংশে তৈরি হয় গুঞ্জন। বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় রাজনীতির রং না দেখে কঠোর হাতে কাজ করছিলেন প্রণব কুমার, রেয়াত করেননি ক্ষমতায় থাকা তৃণমূলকেও। এতেই নাকি ক্ষুব্ধ ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাই কি সরতে হয় এই তরুণ অফিসারকেও? উত্তর মেলেনি, স্বাভাবিকভাবে মিলবেও না। কিন্তু এই বদলি রাজনীতি চলতে থাকলে কোনো পুলিশ অফিসার কি নির্ভীক ও নিরপেক্ষভাবে কাজ করার সাহস পাবেন? উত্তর সবারই জানা। এবিপি আনন্দ। অঞ্জনবাবু, আপনার কাছে আসবো। তৃণমূল কংগ্রেসের একাংশের খুব স্পষ্ট অভিযোগ যে আপনাদের 34 বছর বাম আমলে যে অফিসাররা আপনাদের সার্ভ করেছেন, একেবারে পরিষ্কার, কালকেও মুখ্যমন্ত্রী একটা ইঙ্গিত দিয়েছেন যে নানা নথি পাচার হয়ে যাচ্ছে ইত্যাদি, সেই ক্ষেত্রে তারা শাস্তি দিচ্ছেন এবং সেই ক্ষেত্রে সরিয়ে দিয়েছেন। দীর্ঘদিন আপনারা একটা দলতন্ত্র চালিয়েছেন আমলাতন্ত্র এবং পুলিশের মধ্যে, এবং আজকের নানা ঘটনা তারই প্রতিফলন। আমি আপনার কাছে আসার আগে এক্স্যাক্টলি একবার দেখব যে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের ধারণা তিনি এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন, শাস্তির কথা বলেছেন এবং অফিসারদের ফাইল সরিয়ে দেওয়ার কথা বলেছেন। কি বলেছেন দেখাবো আপনাদের। মিলে বসে গভর্নমেন্টের ফাইল চেপে দিচ্ছে, কাজ করতে দিচ্ছে না, চুরির পর চুরি, মোড়াল খুলি, চুরির পর চুরি, মোড়াল খুলি, টাকা পয়সা কোনো হিসেব বলে কিছু নেই। যেই হিসেব চাওয়া হচ্ছে কাগজটাকে সরিয়ে দিচ্ছে, আর তাকে নাকি গভর্নমেন্টকে দুধ কলা দিয়ে পুষতে হবে, আর সেটা বলা যাবে না। বললেই সিপিএম অফিস থেকে কারো বাড়িতে SMS পাঠিয়ে দিচ্ছে, আর সেখান থেকে বসে একটা কুচক্রীরা বসে বসে একটা চক্রান্ত করছে। এই তো নতুন আর কি বলবো সুমন, এই তো তোমাদেরকে তো এখন কি বলেছে, তোমাকে বিনাশ চেয়েছে বা চেয়েছে, তো দেখলাম ব্যাপারটা আসলে বোঝো যে অবস্থার মধ্যে আমরা এখন যাচ্ছি, তাতে এই সরকারের সমস্যাটা হচ্ছে একদিকে ক্ষমতার দম্ভ ভয়ঙ্কর রকমের, আর একদিকে গণতন্ত্রের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা না থাকা, স্বৈরতান্ত্রিক যে মনোভাব, তার বৈশিষ্ট্যই হচ্ছে দেখবে যে সর্বদা সে একটা শত্রু খোঁজে। এবং আমাদের মতো সিস্টেমে যখন শত্রু খোঁজে একটা সরকার, এত ভোট পেয়ে ক্ষমতায় এসছে তা সত্ত্বেও, তখন তারা দুটো পক্ষকে প্রথমেই বেছে নিতে পারে। একটা বিরোধী পক্ষ যেমন আছে, আমাদের ধরো প্রায় কয়েক হাজার কর্মী এখনো ঘর ছাড়া, এই পুজোয় এই ঈদে তারা বাড়ি ফিরতে পারবে না, সেটা একটা দিক। প্রচুর পার্টি অফিস এখনো বন্ধ, সেটা আর একটা দিক। অনেক লোককে হত্যা করা ইতিমধ্যেই হয়ে গেছে, সেটাও আর একটা দিক। কিন্তু এখন দেখো যে মিডিয়া সহজ শিকার হচ্ছে, সফট টার্গেট হচ্ছে। একটা হচ্ছে মিডিয়া, তোমরা নাকি ধর্ষণের জন্য দায়ী, তো তার কারণ তোমরা জানো। আর একটা হচ্ছে আমলাতন্ত্র। আমার মনে আছে যে ঠিক যখন ক্ষমতায় এলো সরকার একেবারে 13ই মে 2011, বোধহয় তোমাদেরও মনে আছে, যে সমস্ত যারা প্রাইভেট সেক্রেটারি ছিলেন, যে প্রাইভেট সেক্রেটারি মন্ত্রীদের থাকে, এরা আদৌ প্রাইভেট না, এটা তারা আসলে পাবলিক সার্ভেন্ট, এবং নাথিং টু ডু উইথ প্রাইভেট অ্যাজ সাচ, তারা পাবলিক ডিউটি করেন। আমার না পদ এই ডেজিগনেশনটা এরকম হলেও তাদের প্রায় 40-44 জন অফিসারকে হঠাৎ, তারা সবাই সিনিয়র অফিসার, তারা কোনো পলিটিক্যাল লিঙ্ক তাদের থাকতেই পারে না, তাদের সকলকে এরকম কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। একেবারে যখন সরকার দায়িত্ব নেবার আগেই, মানে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে, ধরো তার মধ্যে অনেকে ছিলেন বেশ সিনিয়র র্যাঙ্কের, এরকম তো ছিলেন, তাদের নাম করতে চাই না, অনেককে আমি চিনি, খুবই দুরবস্থার মধ্যে তারা পড়েছিলেন। পুলিশের ক্ষেত্রে তোমরা দেখবে যে একটা সিস্টেম আমাদের এখানে যতই বলা হোক না কেন, বলো যে সমর ঘোষকে রেখে দেওয়া হয়েছিল, তারপর এবং তাকে এক্সটেনশনও দেওয়া হয়েছিল, সেটা আলাদা ব্যাপার, সেটা সরকারের সিদ্ধান্ত।
এখন নিজে যখন কোনো যুক্তি সাজাতে পারে না একটা সরকার, তখন সে প্রশাসনের ক্ষেত্রে দেখো, তুমি দলতন্ত্র বলছো, কর্মচারীদের বদলির ক্ষেত্রে দেখো। আচ্ছা বলো তো, 34 বছরে কোন বিরোধী করার জন্য রাইটার্সের দিনের পর দিন বিক্ষোভ দেখিয়েছে? অন্তত সপ্তম বামফ্রন্ট সরকারের সময় কে তাদের বদলি করেছিল? কেউ বদলি করেনি। তোমাদের লোক কোথায় বদলি করেছে? এসব কন্ট্রোল করতো না, এটা বলতে ভালো লাগে। উদাহরণ দিন, বলুন কখন দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী প্রকাশ্য মঞ্চে, দলীয় মঞ্চে দাঁড়িয়ে বলছে শাসানি দিচ্ছে খবরের কাগজকে এবং অফিসারদের, এরকম কবে ঘটেছিল? অনেক স্মুথ ফাংশন করতে ওরা করে। এটা এই সংকটের সময় অরুণাবোধা, আমার মনে হয় যে 34 বছরের গল্পটা সরকার করছে ঠিক আছে, কিন্তু যারা সেন্সিবল মানুষ, এই প্রবণতাটাকে আড়াল করা যায় এমন কিছু করা বোধহয় আমাদের উচিত হবে। আমরা কেউই প্রতিপক্ষ নই এখানে, আসলে নিষ্পক্ষ এই প্রশ্ন অন্তত। যে আপনি যখন পুলিশ অফিসারকে ট্রান্সফার করছেন, কিসের জন্য ট্রান্সফার করেছেন? না একজন রেপিস্টকে সে ধরার চেষ্টা করেছে। বলুন তো, এটা কোনো সরকারের হয়েছে? না বাম দক্ষিণের প্রশ্ন না, আপনি ভারতের সমস্ত সরকারের কথা ভাবুন, বাম ডানে ভাগ করে দরকার নেই। বলুন কোন রাজ্যে এটা সরাসরি এরকম ঘটেছে সাম্প্রতিককালে? খুব মুশকিল কিন্তু বলতে পারবেন না। এখন মেদিনীপুরের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা কারণ ওরাই খুঁজে পাচ্ছে না। কবে ঘটেছে? যে কোনো এরকম একটা সিরিয়াস প্রবলেম, সেই প্রবলেমকে যিনি ট্যাকেল করছেন করেছে, এটা করেছে। আমি যদি বলি এখন মুশকিল হচ্ছে, এরা আমার ঘনিষ্ঠ মনে হতে পারে, কারণ আমি যেহেতু সরকারের দায়িত্বে ছিলাম অল্প দিনের জন্য। এখন সেটা না, আসলে সামগ্রিকভাবে যে পরিবেশটা এসছে এখন, এই প্রবণতার একটা লক্ষণ হচ্ছে পরের পর যে কোনো ডেসপটিজম, তার বৈশিষ্ট্য হচ্ছে সে পরের পর শত্রু খুঁজে যায়। হয় এখানে খোঁজে, নয় রাইটার্সে খোঁজে, নয় সল্টলেকে খোঁজে, নয় আপনার পার্টিতে খোঁজে, শরিকদের মধ্যে খোঁজে, নয় বিরোধী পক্ষের মধ্যে খোঁজে। এটা একটা প্রবণতা। আমার মনে হয় এটাকে কোশ্চেন করা দরকার এবং কন্টেস্ট করা দরকার বাকি ক্ষেত্রে। এবং এই যখন আমি না এটা করছে না, এটা আপনারা হয়তো নজরুল ইসলামকেও একই জিনিস করেছিল। কি করা হয়েছিল? কোথায় পাঠিয়েছিল? কোথা থেকে কোথায়? হঠাৎ একজন পার্টিকুলার অফিসার, কথা বলুন না, আমি বলেন পার্টিকুলারলি কোন একজন অফিসার কি কোন একটা জায়গায় না দিলেই তার প্রতি বিরূপতা থাকছে হয়েছে? আমি বলিনি, একজন ওনার যে বই নিয়ে এত হয়েছে, বলুন তো পরের পর বই, তোমরাও তাসলিমা নাসরিনের বই ক্যান্সেল করেছিল। ওই বইয়ের জন্য আপনি এখানে বলছেন, কিন্তু আপনার দলের দিল্লি নেতৃত্ব সে কথা বলে না। দিল্লি নেতৃত্ব ভুল করেছে, সেটা অন্য বিষয়। এর মধ্যে একটা কমিউনাল ওভারটোনের প্রশ্ন ছিল কি ছিল না সেটা আলোচনা হতে পারে, কিন্তু সেটা হাইকোর্ট থেকে বলেছে, হাইকোর্ট থেকে এটা বাদ দিয়েছিল। সরকারের সমালোচনা করার জন্য কোন একজন অফিসারকে শায়েস্তা করার চেষ্টা করছে একদম সরাসরি দাঁড়িয়ে, এরকম বলেনি? আপনার চক্ষু এলে নিশ্চয়ই বলুন, আপনার চক্ষু এলে নিশ্চয়ই বলুন, আমি বলিনি। বলা হয়নি এখন না, এখানে যেটা দাঁড়াচ্ছে এই লক্ষণটা, বলো তোমরা এই যে ক্ষেত্রে আমি দোষ দিচ্ছি না, তোমাদের এটা অপশন। ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া তারা কোন রাজনৈতিক নেতৃত্ব সাক্ষাৎকার বেশি দেখাবে সেটা বড় কথা না, দেখাতেই পারে। আমাদের দেশে তো তুমি এই ব্যবস্থার বাইরে যেতে পারবে না। এখানে আমার একটা কথা বলার আছে, যতবার মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ঘন্টার হিসেব দিয়েছিলাম, দেখানো হয়েছে ততবার আনুষ্ঠানিকভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে চিঠি গেছে, তিনি আসেননি, তার সমস্যা। সিপিএম নেতারা আসেননি, তাদের সমস্যা। দলীয় সিদ্ধান্ত হয়েছিল ইলেকশনের আগে না, আমি তা বলছি না, কিন্তু আমি বলছি যতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অ্যাপ্রোচ করা হয়েছে ঠিক ততবার বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে অ্যাপ্রোচ করা হয়েছে। সেটা হতে পারে, একদম আমার ফাইলটা আছে এবং থাকবে। আই এম নট ব্লেমিং ইউ ফর দ্যাট। তোমার এডিটোরিয়াল পলিসির জন্য আমি তোমাকে ব্লেম করছি না, কিন্তু এডিটোরিয়াল পলিসির সঙ্গে যদি তুমি দ্বিমত হও তাহলে তুমি কিভাবে ট্যাকেল করবে? প্রশ্ন গণতন্ত্র। তোমরা 769 সালে আনন্দবাজারের অফিস ভেঙে দিয়েছিলে। অরুণাবোধা, আপনি কংগ্রেসের তরফে বলছেন 75 সালে যিনি 75 থেকে 77 জরুরি অবস্থার সময় সংবাদপত্র কি ছাপবে রাইটার্সে বসে কাটা হতো, তারপর বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল, তাই জন্য সরে গেছে, এবং তারপরের পুরো ডেমোক্রেটিক সিস্টেমটাকে রেস্টোর করতে হয়েছিল বামফ্রন্ট সরকারকে। এইটা অস্বীকার করবে না। আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার করেনি এটা বলবেন না। বন্দি মুক্তি থেকে শুরু করে সবই করেছে, প্রশ্ন তা না। আজকে ক্রাইসিসে দাঁড়িয়ে সুমন আমার মনে হয় ইম্পর্টেন্ট হচ্ছে যে এই প্রবণতাটার বিরুদ্ধে, এটা বোধহয় খুব রাজনৈতিক পক্ষপাত না করে আপনার কম্পালশন আমার কম্পালশন এটা পক্ষ না, এটা সেন্সিবল সমস্ত মানুষকে কিন্তু এটা ক্রিটিসাইজ করা দরকার। তা না হলে পশ্চিমবঙ্গ ক্রমশ যাকে ইংরেজিতে বলে একটা রোগ স্টেট সেই দিকে চলে যাবে। এবং তুমি ভারতের ন্যাশনাল মিডিয়া দেখো,
ন্যাশনাল মিডিয়া মাননীয় মুখ্যমন্ত্রী তোমার সাক্ষাৎকার দিতে দিতে যেভাবে উঠে চলে যাচ্ছে, তুমি এখন ইউটিউবে গেলেও দেখতে পাবে, এটা গোটা ভারতের পক্ষে কিন্তু আমাদের রাজ্যের ভাবমূর্তি অত্যন্ত খারাপ হচ্ছে। ইনটলারেন্স আমাদের এই সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ভালো হচ্ছে না। ফলে আমার মনে হয় যে যা রাজনৈতিক মতপার্থক্যই থাক না কেন, তাদেরই আমার মনে হয় যে এই প্রবণতাটার বিরুদ্ধে শুভ কথাটা বলা উচিত। এটা আমি পরবর্তী অতিথিকায় যাব, কিন্তু তার আগে আজকের একটা ঘটনা আপনাদের জানাতে চাইব। আজকে মুকুল রায়, তৃণমূল কংগ্রেসের দায়িত্বপূর্ণ নেতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন রেলমন্ত্রী, প্রকাশ্য জনসভায় পশ্চিম মেদিনীপুরে দাঁড়িয়ে বলেছেন যে তাদের মোকাবিলা করতে হচ্ছে সংবাদ মাধ্যমের সঙ্গেও। মুকুল রায় এবং সাংসদ শুভেন্দু অধিকারী ঠিক কী ভাষায় আজকে সংবাদ মাধ্যমকে, এমনকি নাম করে এবিপি আনন্দকে আক্রমণ করেছে, দেখুন, বিচার করবেন আপনারা। আজকাল তো শুধু রাজনৈতিক দলের মোকাবিলা করতে হয় না, আমাদের মোকাবিলা করতে হয় এক শ্রেণীর দুটো সংবাদপত্র এবং দুটো বৈদ্যুতিক মাধ্যমে। তারা রাজনীতি করেন না, অথচ রাজনীতির বাইরে থেকে সমস্ত ফায়দাটা তোলেন, এবং রাজনীতি করলে যেহেতু জনগণকে ফেস করতে হবে, সেই জন্য পিছন থেকে সমস্ত মৌকাটা খান এবং দেশটাকে নিয়ন্ত্রণ করতে চান। তাদের বিরুদ্ধেও লড়াই আছে। বর্ষাকালে সাপ বেরোয়, শীতে আবার বিষধর সাপ গর্তে ঢুকে যায়। হঠাৎ করে কয়েকদিন আগে বড়বেতার খড়কুসমাতে লাল পতাকা নিয়ে নাচছিল, ওরা নাচছিল দু হাত তুলে, বললো পার্টি অফিস খুলে গেছে, সিপিএম নাকি ঘুরে দাঁড়াচ্ছে। ওদের দাবেদার চ্যানেল 24 ঘন্টা আর এবিপি আনন্দ তারা মাঠে নেমে পড়েছিল, সেই ঘুরে দাঁড়িয়ে পড়েছে, সিপিএম ঘুরে দাঁড়িয়ে পড়েছে। সুজিতা দি, আপনার কাছে আসবো। সত্যি এটা কি বলো, সাপ ছিল তো এখন কি বেজি, এরা নাকি বেজির কামড়েও কিন্তু লোকে মরে যায়। সত্যি কি সংবাদ মাধ্যম এতটাই ক্ষমতাশালী যে জনরায়কে প্রভাবিত করতে পারে? সত্যি কি এটা কি সংবাদ মাধ্যমের ক্ষমতা নিয়েও একটা বাড়াবাড়ি এরকম উত্তেজনা সৃষ্টি করা নয়? তোমার তো ভোটে দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে, সেটা তুমি দাঁড়াবে কিনা আলাদা ব্যাপার। না, একটা কথা বলি, প্রথমেই একটা কথা বলিনি যে আজকাল যেটা দাঁড়িয়েছে, মানে এই 35-36 বছর ধরে যা চলে আসছে, তাতে হয়ে গেছে এখন আর কোনো কারুর ব্যক্তিগত আইডেন্টিটি নেই। ডাক্তার নয়, হয় সে সিপিএম নয় সে তৃণমূল, লেখক নয়, হয় সে তৃণমূল নয় সিপিএম। এই যে মানে এমনকি গ্রামে মাসি পিসি কাকা দাদাও নেই, মানে ওরা ওই বাড়িটা তৃণমূলের বাড়ি, ওই বাড়িটা সিপিএমের বাড়ি, ওই বাড়িটা বিজেপির বাড়ি, এইরকমভাবে মানে পলিটিক্যালাইজ করে দেওয়া হয়েছে সমস্ত আমাদের সিস্টেমটাকে, এইভাবে কলুষিত করে দেওয়া হয়েছে, আমাদের সমাজকে কলুষিত করে দেওয়া হয়েছে। আমি যদি আজকে দাঁড়িয়ে তৃণমূলের সমালোচনা করি, আমাকে বলা হবে তুমি তৃণমূলের এগেনস্টে, তুমি সিপিএমের লোক। আমি একসময় যখন সিপিএমের নৈরাজ্যের কথা, সিপিএমের থেকে ত্রাণ পাওয়ার কথা বলেছিলাম, তখন আমাকে বলা হয়েছিল তুমি তৃণমূলের লোক। আসলে নিরপেক্ষ মানুষকে থাকতে দেওয়া যাচ্ছে না। একটা সংবাদপত্র যে তার নিরপেক্ষতা বজায় রেখে সত্যি কথাটা সত্যিভাবে বলবে, সেই সুযোগটা আর দেওয়া যাচ্ছে না। মানে একটা পলিটিক্যাল লিডারদের কি হয়েছে, তারা একটা গ্লাসের জল অর্ধেকটা ভর্তি, একজন বলবেন অর্ধেক ভর্তি, একজন বলবেন অর্ধেক খালি। কিন্তু সংবাদপত্র বা সংবাদ মাধ্যম কি বলবে? সংবাদ মাধ্যম বলবে অর্ধেকটা জল আছে, অর্ধেকটা নেই। তারা সত্যি কথাটা বলবে। এই সত্যি কথাটা বলার অধিকারটা কেড়ে নেওয়া, এটা মনে হয় তৃণমূল নেত্রী তিনি একটু ভুল করে ফেলছেন। তিনি মনে হয় একটু ভীত হয়ে পড়ছেন। ভীত হওয়ার কোনো কারণ নেই। তিনি এখন আছেন, এত মানুষের রায় এসেছেন, এত ভীত, এত সন্ত্রস্ত হয়ে পাওয়ার কোনো দরকার নেই। যেরকম একটা রেপের ঘটনা বলছি, রেপের ঘটনা তো সিপিএমের আমলেও ঘটেছে, কংগ্রেসের আমলেও ঘটেছে, প্রচুর ঘটেছে। 2004 থেকে 2012 অবধি এক নম্বর, মানে এত ঘটেছে, এক নম্বর পজিশনে রয়েছে। এখন ধরো মিডিয়া অনেক বেশি সক্রিয় হয়েছে, বা অনেক বেশি, বিশেষ করে ভিজুয়াল মিডিয়া অনেক বেশি সক্রিয় হয়েছে, তার ফলে এই খবরগুলোকে আমরা জানতে পারছি। তৃণমূল নেত্রীর দরকার কি, মুখ্যমন্ত্রীর দরকার কি এসব ব্যাপারে মাথা ঘামানোর? এগুলো তো প্রশাসন দেখবে। কি কোথায় রেপ হচ্ছে, কোথায় কার উপরে শ্লীলতাহানি হচ্ছে, এগুলো তো ওনার মন্তব্য করার মানে কথাই নয়। উনি কেন মন্তব্য করছেন? এই মন্তব্যগুলো তো
প্রশাসন করবে, প্রশাসন না দেখলে সংবাদ মাধ্যম চেঁচামেচি করবে, সংবাদ মাধ্যম চেঁচামেচি করলে আবার প্রশাসনের পেছনে লাগা হবে। এবং প্রশাসনকেও সন্ত্রস্ত করে দেওয়ার তো কোনো দরকার নেই। প্রশাসন তাকে নিরপেক্ষভাবে, উনি বারবার বলেছিলেন উনি ক্ষমতায় এলে নিরপেক্ষভাবে সব প্রশাসনকে কাজ করতে দেবেন, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু দলতন্ত্র ঢুকে যাচ্ছে। এই দলতন্ত্রটা ঢুকে যাওয়া, আমি মানে সত্যি কথা বলছি, আবারও বলছি, আমি কিন্তু একজন নিরপেক্ষ, একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্ত ব্যাপারটাকে দেখার চেষ্টা করি। আমি তো কোনো রাজনীতি করি না। আপনাকে একটা প্রশ্ন করা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই করতে পারি। আপনি তো কিন্তু দুটো পার্ট, একটা আপনি বললেন যে করে দেওয়া হয়েছে, এই সংস্কৃতির একটা পরিবর্তন হয়ে গেছে, সেখানে দেখা যাচ্ছে যে ও সিপিএম, ও তৃণমূল, ও বিজেপি ইত্যাদি, এই ডিভিশনটা কে করলো? আপনি তো সেকেন্ড পার্টটা অ্যানালিসিস করলেন যে মমতা ব্যানার্জি ইত্যাদি হয়েছে। আজকে হয়নি, সিপিএম করেছে। সেটা বলুন। সিপিএম করেছে। আমি তো সেই কথা 36 বছর ধরে মানেটা কি? 36 বছর ধরে সিপিএমই করেছে। আজকেই সকালে আজকে 36 বছর বলছি, 34-এর সঙ্গে আরো 2 বছর যোগ করছি, কারণ আমরা দেখলাম যে আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম সেইভাবে কিন্তু পরিবর্তনটা। আপনি বড় সাহিত্যিক, কিন্তু দিদি একটা ব্যাপার আমি বলতে চাই, সেটা হচ্ছে যে 2 বছরের মধ্যে সংস্কৃতিগত পরিবর্তন কিন্তু সংস্কৃতিগত এই যে সংস্কৃতি, এর বিরুদ্ধেই তো আমরা ভোট দিয়েছি। আমরা তো সেই কথাই আমরা তো এর বিরুদ্ধেই ভোট দিয়েছিলাম। লক্ষণটা তো দেখা যেতে পারতো, আমরা তো এর বিরুদ্ধেই ভোট দিয়েছিলাম। চেষ্টা করা হচ্ছে, এটা তো দেখা যেতে পারতো। আমরা সেই চেষ্টা, মানে আমরা খুব আশা করেছিলাম, আমি তো ভীষণভাবে পরিবর্তন আশা করেছিলাম, কিন্তু পরিবর্তনের পরের চেহারা দেখলে পরে কষ্ট হচ্ছে। এখন না বেদনা জাগছে, সত্যি মনে হচ্ছে যে এই যে দময়ন্তী সেন ট্রান্সফার হয়ে গেলেন, বা কম্পালসারি ওয়েটিং বলছেন গভর্নমেন্ট অফিসে। আরেকটা কথা চালু আছে, পানিশমেন্ট পোস্টিং দেওয়া হয়, সে কথাটাও চালু আছে, যে এমন জায়গায় পাঠিয়ে দিল মাথা ভাঙা, রাজা ভাত খাওয়া, এসব জায়গায় পোস্টিং দিয়ে দেওয়া হলো। এরকমও হয়, পানিশমেন্ট পোস্টিংও হয় যদি সরকারের মানে ওপরতলার মন জুগিয়ে না চলা হয়। সেটা সবসময় ওপরতলা বলতে কিন্তু পার্টির লোক নয়, ওপরতলা বলতে মানে আমলাদের কথাও বলা হচ্ছে, সেটা হয়, এটা পাঠিয়ে দেওয়া হয়, চলে যেতে হয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী সমস্ত ব্যাপারে তিনি কেন কথা বলছেন? তার তো না কথা বললেই চলে, তিনি তো এই ব্যাপারগুলো এড়িয়ে চলতে পারেন। কোন চ্যানেল কি বলল, কোন চ্যানেল সংবাদপত্রে কি লেখা হলো, কোন সংবাদপত্রে কি লেখা হলো, ঠিক আছে উনি পড়ুন, উনি তার মতন করে অ্যাকশন নিন, কিন্তু সেটা সবাই চিৎকার করে বললে আমার মনে হয় মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিটা কিন্তু খানিকটা খাটো হয়ে যায়। এটা বোধহয় আমার মনে হচ্ছে সেটা ঠিক উচিত হচ্ছে না। সৈতাদি, আমি একটা ব্যক্তিগত কথা বলি। আজকেই সকালে এক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আমায় ফোন করেছিলেন, যথেষ্ট বয়স্ক, নন্দীগ্রামের পরে রাস্তায় হেঁটেছিলেন। এই রাজ্যে যে দুটো সমাবেশ হলো দুটোতেই তাকে নিয়ে প্রায় টানাটানি হয়েছে এরম। তো উনি বলছিলেন যে কি দুর্ভাগ্য যে পদ্মভূষণ পেয়েছেন এরম একজন কবি, দাদা সাহেব ফালকে পেয়েছেন এরম একজন অভিনেতা, বা একাডেমি পুরস্কার পেয়েছি আমরা যারা, আমাদের আর কোনো পরিচয় নেই, আমরা হয় সিপিএম নয় তৃণমূল। দুঃখ করছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তার কি আর কোনো পরিচয় নেই? তিনি তো আলাদা, তিনি একজন শিল্পী। অনিল বিশ্বাস কিন্তু পরিষ্কার বলেছিলেন যে রাজনীতির বাইরে কিছু হয় না, এই যে রাজনীতি সমস্ত জিনিস। হ্যাঁ, অনিল বিশ্বাস বলেছিলেন। কাগজটা নেই, আপনার মনে থাকবে না, কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে রাজনীতি ওতপ্রোত করে দেওয়া, হাঁস মুরগি পালন থেকে আরম্ভ করে কলেজে পড়ানো থেকে আরম্ভ করে চাকরি দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত জিনিসে রাজনীতি ঢুকিয়ে দেওয়া, এটা সিপিএমের কালচার। এবং দুঃখের বিষয় হচ্ছে যে বর্তমান তৃণমূল সরকার এটাকে অক্ষরে অক্ষরে মেনে চলছে পুরোপুরি। প্রতিটি ক্ষেত্রে তৃণমূল সরকার সিপিএম যা করেছিল পদে পদে তাই নকল করে যাচ্ছে। সেই অ্যাকচুয়ালি তাই আমি সেটাই বলছি, নকলটা না করে তিনি যদি অন্যভাবে চিন্তা করতেন তাহলে হয়তো সরকারের ভাবমূর্তিটা একটু উজ্জ্বল হতো। বলুন দি। আমার সবচেয়ে প্রথমে মনে হচ্ছে যে
একটা ভীষণ ইনসিকিউরিটি কাজ করছে গভর্নমেন্টের, প্রশাসনের, একদম একদম একটা অসম্ভব ইনসিকিউরিটি কাজ করছে। অথচ আমি এখনো যা অবস্থা পশ্চিমবঙ্গের গায়েগঞ্জে, এখনো পর্যন্ত সিপিএমকে ভয় পাবার মতো কোনো জায়গা তৈরি হয়েছে বলে আমার মনে হয় না। তার কারণ ধরো আমরা শহরে কিছু লোক খুব বীতশ্রদ্ধ হচ্ছি, কিন্তু এত বছর ধরে একটা সাস্টেন অন্যায়ের মধ্যে এবং অত্যাচারের মধ্যে মানুষগুলো কাটিয়েছে। হ্যাঁ, এবং তারা কিন্তু এই এখনো পর্যন্ত তৃণমূলের কাছ থেকে সেই ধরনের অত্যাচারে এখনো অন্তত 10 বছর সিপিএম কে ভোট দেবে না, ভয় ভোট দেবে না এখনো পর্যন্ত। তারপরে কি হবে আমি বলতে পারি না, আমি সে ব্যাপারে খুব সন্দিহান যে 10 বছর লাগবে কি আমি জানি না। কিন্তু এখনো পর্যন্ত আমার যা অভিজ্ঞতা, গায়েগঞ্জের অভিজ্ঞতা, তাতে আমি দেখছি ভয় পাবার কিন্তু কোনো সেই অর্থে কোনো কারণ নেই। কিন্তু আমি প্রত্যেক ক্ষেত্রে দেখছি যে মমতা ব্যানার্জি একটা স্টেপ নিচ্ছেন। এই আজ সকালেই আমি বলছিলাম এই কথাটা, যে একটা মানে প্রথম রাত্রিরেই বেড়াল মেরে দাও এরকম ধরনের একটা হচ্ছে। একটা বিমল চক্রবর্তীকে নিয়ে একটা মিটিং হয়েছে, পশু খামার নিয়েও আমরা সেই মিটিং করেছি। বিমল চক্রবর্তীকে নিয়ে একটা মিটিং হয়েছে এবং ওখানে বরানগর বাজারে বসতে দেয়নি, তারা কেউ বলেনি যে তারা সরকারের লোক বা তারা তৃণমূলের লোক। এই রকম একটা অবস্থাতে উনি এত আতঙ্কিত হলেন কেন? আমরা তো কেউ বলুক বা না বলুক পরিষ্কার বুঝতে পারছিলাম যে ওটা মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই মিটিংটা হয়েছে, পরের পাল্টা মিটিংটা আমি বলছি। তো এত আতঙ্কিত হবার কি আছে? এইটা আমার কাছে প্রথম মনে হচ্ছে যে একটা কোনো একটা অদৃশ্য ভয় এবং একটা বাজারে আরো আতঙ্কের কারণ বলেন যে আরেকটা মিটিং কিন্তু আবার হতে চলে, কোনো কারণ নেই, একটা সাধারণ ঘটনা বলেন দি একটা বাজারের ঘটনা। সেই ভদ্রলোক যখন একটা অশান্তি হলো, আমি ধরে নিলাম তৃণমূল এবং সিপিএম যুযুধান দুপক্ষ, তাদের মধ্যে অশান্তিতে বিমল চক্রবর্তীর হেনস্থা হলো। তিনি যখন অফিস পৌঁছলেন তাকে চিঠি ধরানো হলো, মানে প্রশাসনও সেই বাজারে নজর রাখছে এবং বাজারে নেমে এসেছে। এটাই হচ্ছে সেই প্রতিহিংসার রাজনীতি, হ্যাঁ, যেটা মানে এখন আমরা এটা প্রকাশ্য জায়গায় দেখছি। আমার কি মনে হয় জানো তো সুমন, মমতা ব্যানার্জির সমস্ত রাজনৈতিক ট্রেনিংটা সিপিএম এর কাছ থেকে, মানে শি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ সিপিএম। হ্যাঁ, এই সমস্ত রাজনৈতিক ট্রেনিংটা সিপিএম এর কাছ থেকে হওয়ার ফলে ওনার সমস্ত ভাবনা চিন্তাটা ব্লকড হয়ে গেছে, সামাও কোথাও একটা ব্লকড হয়ে গেছে। এবং উনি ঠিক ওইভাবে, এই প্রতিহিংসা কিন্তু এমন নয় যে আমরা আগে দেখিনি। আমি তোমাকে একটা কথা বলছি, আজকে উনি দাঁড়িয়ে যে কথাগুলো একটা ওনার নিজের দলীয় পত্রিকার তরফ থেকে বলছেন যে মানুষ খাচ্ছে দাচ্ছে, টেনশন হচ্ছে তাই রেপ করছে, এই ধরনের একটা কথা, এই ঠিক সেম কথা আমি এর বোধহয় আগেও তোমাকে বলেছি যে বানতলায়, তখন আমার বয়স অনেক কম, বানতলার ঘটনায় জ্যোতি বোস যখন মহাকরণে দাঁড়িয়ে বললেন যে এরকম তো ঘটেই থাকে, তারপর থেকে আমি বাসে, ট্রামে, ট্রেনে, লোকাল ট্রেনে চলাফেরা করি, পাবলিক ভেহিকলে, আমি জানি যে কি পরিমাণ কলকাতার লুম্পেনরা মানে উৎসাহিত বোধ করলো। মানে এটা কিন্তু এমন নয় যে তারা সকলেই, কিন্তু এটা যে প্রশাসনের একটা সাপোর্ট, হ্যাঁ, সামহাও কোথাও একটা ইন্ধন যোগায়। এমন নয় যে ওই লোকটাকেই সাপোর্ট দেওয়া হচ্ছে, তা নয়। আসলে গ্রাসরুট লেভেলের যারা রয়েছে তারা তো ওই হ্যাঁ, তারা কিন্তু ভাবছে যে আমরা বোধহয় এখন সর্বশক্তিমান হয়ে গেছি। এবং আমাদের এবং মানে বলেন যে আপনি বলছেন কালকে এই ধরুন পলিটেকনিক কলেজে যে ধর্ষণ হলো, তৃণমূলের দুদিন আগে ছাত্র সংসদের নেতারা, তৃণমূলের নেতারা, এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যদি সেদিকে একটা বার্তা দিতেন বা ধর্ষণ দৃষ্টান্তমূলক শাস্তি হবে কড়া ভাষায় এটা বলতেন, সেইটা নিচু স্তরে সঞ্চারিত হতো নিশ্চয়ই। আর একটা হচ্ছে প্রশাসন থেকে তো আমরা দেখছি যে প্রশাসন অত্যন্ত অপদার্থ, এ বিষয়ে আর বলতে, অন্তত এই ইস্যুতে তো বলতেই হবে যে অপদার্থ প্রশাসন। কিন্তু উনি যদি ওর পার্টিকে সজাগ করেন, হ্যাঁ, উনি তো সেটা পারেন, উনি কিন্তু সেইখানে কোথায় আটকাচ্ছে? তাহলে কি উনি তাদের দ্বারা চালিত হচ্ছেন? উনি নিশ্চয়ই চাচ্ছেন না যে পশ্চিমবঙ্গে, আপনার মনে থাকবে কয়েক সপ্তাহ আগে বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, তিনি এই ধরনের ঘটনায় অদ্ভুত, ঠিক কি বলেছিলেন চিরঞ্জিত বাবু, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, দেখাবো আপনাদের। সিনেমাতে ভিলেন থাকতে হবে, রামায়ণ তৈরি হবে না রাবণ না থাকলে, কি করে হবে বলো? শুধু রাম থাকলে কি রাবণ হবে? গল্পই হবে না, উপন্যাসই হবে। ইভ টিজিং এটা প্রাচীন ঘটনা, এটা বহু যুগ থেকে চলে আসছে।
এটা কোনো নতুন ঘটনা নয়, এবং এটার প্রিপারেশনের জন্য, এটার কারণের সঙ্গে কিছুটা তো মহিলারাও জড়িত থাকেন। তাদের স্কার্ট সাইজ, তাদের ড্রেসেস চেঞ্জ হচ্ছে যুগ অনুযায়ী। সেটা ডেফিনেটলি মনোরঞ্জন কাদের জন্য? নিশ্চয়ই পুরুষের জন্য, এটা তো নিশ্চয়ই। কাজেই সেটা অ্যাপ্রিসিয়েশনের জায়গায় থাকে, সেটাতে হয়তো বাহবা দেওয়ার থাকে। সেখানে কটূক্তি করলে সেটাকে আমরা স্ল্যাং বলবো, সেটাকে আমরা টোন বলবো, বা এই ধরনের কিছু বলবো, যেটাতে আপত্তিকর হবে। সেই জায়গাটা, সেরকম একটা ঘটনা এখানে কালকে ঘটেছে। এই ঘটনাটা বলছি নতুন কিছু নয়, কিন্তু এই ঘটনাটা মোটেই অভিপ্রেত নয়। আমি একটা কথা ছেলে না, হ্যাঁ, আমি একটা কথা বলছি, দেখো দাঁড়াও, চিরঞ্জিত যে কথাটা বলেছে না, আমি একদিক থেকে বলবো হি ইজ ভেরি অনেস্ট। এইটা কিন্তু মনোভাব, হ্যাঁ, এটা কিন্তু প্রতিদিন প্রতি ক্ষেত্রে আমি এই মনোভাবের প্রতিফলন দেখি। আমাদের মানে আত্মীয় স্বজনের সঙ্গে কথা বললেই দেখি, মেয়েগুলোর কথা আর বলিস না। হ্যাঁ, রাত 10টার সময় তো ওদের যাবার কথা কি ছিল রে, আমাকে আমার আত্মীয় ফোন করে বলেছে যে তুই পার্ক স্ট্রিট নিয়ে অত কথা বলতে গেলি, তুই জানিস মেয়েটা কি? হ্যাঁ, এই যে যেন মেয়েটা খারাপ হলেই তাকে ধর্ষণ করার। আমি যখন বলি হলে আমাদের অনুষ্ঠানে না, হ্যাঁ, আমি যখন বলি যে এটা তো বিরাটির ঘটনা, শ্যামলী বলেছিলেন যে মেয়েটির চরিত্র ভালো ছিল, হ্যাঁ, মেয়েটির চরিত্র ভালো ছিল না, যেটা মেয়েটির চরিত্র ভালো হলে বাকিদের ধর্ষণ করবার অধিকার জন্য। আর এটা যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট যে তুমি একজন প্রস্টিটিউটকেও রেপ করতে পারো না, এই কথাটা কিন্তু কারোর মাথায় থাকে না তখন। এবং এই যে চিরঞ্জিত বলেছে, এটা হচ্ছে ওদের মানসিকতা। হ্যাঁ, এবং এই মানসিকতাটা কিন্তু আমার ভয়ঙ্কর লাগছে। যদি একটা কথা মনে করি দিই, সবচেয়ে খারাপ লাগে এই সেম জিনিস আরো বিভৎসভাবে আমরা দেখেছিলাম যখন তাপসী মালিকের হত্যা হয়। তাপসী মালিকের চরিত্র নিয়ে তখন প্রশ্ন তোলা হয়েছিল। না, এবং শোনো সুমন, আমার নিজের একটা অভিজ্ঞতা শোনো, শুধু চরিত্র নিয়ে না, বাবার আমি সেটা বলতে চাই না, বাবার সঙ্গে আমি সেই সম্পর্ক বলতে চাই। 18ই ডিসেম্বর তাপসী মালিকের খবর তোমাদের চ্যানেলে প্রথম দেখে আমি আর আমার দুই বন্ধু আমরা ছুটে গিয়েছিলাম সেল ফোন দেখে বিনয় কোনার কটূক্তি করেছিল সেল ফোন দেখে। যখন আমি ফিরছি রাত্রির বেলা সেদিনকে, তারপরে আমরা স্টুডেন্টস হলে গেলাম, ছেলে মেয়েরা মিটিং করেছিল, সেখানে গিয়ে বললাম আমাদের এক্সপিরিয়েন্স কি দেখেছি, কি হচ্ছে। যখন ফিরলাম রাত্রিরে কলেজ স্ট্রিটে পথ অবরোধ হলো করে, তখন আমি না বলে একজন আমাকে মহিলা, আমি আমার বাড়িতে ঢুকছি, পাড়ায় মহিলা জিজ্ঞেস করলেন যে আচ্ছা কোথায় গেছিলে? আমি বললাম এই আজকে তাপসী মালিক টিভিতে দেখোনি? বলছি মেয়েটার একটু চরিত্র খারাপ ছিল না রে? আল্লাহ, হ্যাঁ, সেই জন্য তো পুড়িয়ে একেবারে দিয়েছে, ঠিক করে, ভালোই করেছে। আর কি বলবো বলো, মানে আমি তখন ভাবছি যে কোথায় দাঁড়িয়ে আছি আমরা। তারপরে একটা 18 বছরের আরো ভয়ঙ্করটা কিভাবে পুড়িয়েছে, কিভাবে ওই সংশ্লিষ্ট দুই ব্যক্তি যখন ফিরছে তাদেরকে ফুলের মালা, এই যে সুশান্ত ঘোষ, রাজনৈতিক সন্ন্যাসী বলেছে সুভাষ চক্র, কোন রাজনীতির আজকে তুমি তৃণমূলের কথা বলবে? তুমি কোথায়? আমি দেখছি সুশান্ত ঘোষ, তাকে পার্টি থেকে করে দেওয়া হলো না, তাড়িয়ে দেওয়া হলো না। কল্পনা করা যায় একটা লোকের নেতৃত্বে কঙ্কাল বেরিয়েছে। অনিল বসুর মন্তব্যটা বলো, অনিল বসুর মন্তব্য কি জঘন্য নোংরা মন্তব্য করেছিলেন, সেটা সেই ভোটের আগে কি বলছো? বিনয় কুমার আমাদের নন্দীগ্রামে মাইক লাগিয়ে যে সমস্ত কথা, মানে আমাদের বলছে, নন্দীগ্রামের লোকেরা আমাদের বলছে একটু সরে আসুন দিদি, এই কথা যেন শুনতে পারবেন না। রাজনীতিটাকে তো ধর্ষণ এটাকে হাতিয়ার করে তুলেছে। ধর্ষণ একটা হাতিয়ার রাজনীতির। এবং এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন, তিনি প্রশাসনের হেড, তিনি শুধু একটা পার্টির হেড না, এইটা তাকে মনে রাখতে হবে। বহু মানুষ তার মুখের দিকে তাকিয়ে আছে। তিনি যখন বলছেন চ্যানেলে দেখানো হচ্ছে সেই জন্য, তাহলে চ্যানেলে তো ঠিক এই কথা তো বুদ্ধদেব ভট্টাচার্য বলতো যে নন্দীগ্রাম চ্যানেলে দেখিয়েছে বলে। আরে ঘটনাটা কি ঘটেনি? চ্যানেলকে দেখাচ্ছে, সেটাকে তুমি তার থেকে তুমি গুরুত্ব দাও যে ঘটনাটা ঘটেছে, এটাকে কি করে আমি মোকাবেলা করব? এই জায়গায় যাচ্ছে তা না, উল্টে বলছে খাচ্ছে দাচ্ছে, টেনশন হচ্ছে, এখন গ্লোবাল হয়ে গেছে সব। মানেটা কি? না, তার থেকে বড় কথা হচ্ছে খোলামেলা সমাজ হয়ে গেছে। হ্যাঁ, খোলামেলা সমাজ কেন বলবেন উনি কেন কথাটা বলবেন? এই কথাটা খোলামেলা সমাজ বুদ্ধবাবুদের মুখে হলে শোভা পেত। আমরা কিন্তু মমতা ব্যানার্জির মুখ থেকে এটা আশা করি না আর কি। তারপরে একটা বিষয় আছে এর সঙ্গে, যে প্রথমত আপনারা অনেকগুলো কেস বললেন, আমি তার মধ্যে যাচ্ছি না। আচ্ছা, আরেকটা বলে দিই, এক সেকেন্ড অঞ্জন বাবু, প্রসাদ এই বদলির ক্ষেত্রে বলছি, প্রসাদ রঞ্জন রায় একটা কমেন্ট করেছিল
যে নন্দীগ্রামে মহাকরণে দাঁড়িয়ে। মনে আছে? হ্যাঁ হ্যাঁ আছে। সারা প্রতিদিন উনি নানান মিথ্যে কথা বলতেন, আমরা খুব হাসতাম, এই প্রসাদের মিথ্যে শুরু হলো, শুনতে দেখ কি বলে। হ্যাঁ, একদিন বলেছিলেন যে হ্যাঁ এটা হয়েছে, সেদিন বিবেকের তাড়নায়, হ্যাঁ বা যে কোনো কারণেই হোক, মানে এ করতে উনি বলেছিলেন, আমার পরিষ্কার মনে আছে, তেখালি ব্রিজের দিক থেকে গুলি চলেছে, অর্থাৎ প্রথম গুলিটা ওই দিক থেকে এসেছে, সিপিএম এর ক্যাম্প ছিল সেখান থেকে, তার জন্য ট্রান্সফার হয়ে গেল না। অঞ্জন বাবু বলছিলেন না যে আপনারা একটা উদাহরণ দিন, এই আমি একটা উদাহরণ দিয়ে দিলাম। ট্রান্সফার হয়েছিল কোথায়? আমরা দ্রুত একবার দেখে নেব স্বাস্থ্য দপ্তরে ঠিক কিভাবে এইভাবে বদলির রাজনীতি, কম্পালসারি ওয়েটিং এর রাজনীতি সেখানে গ্রাস করছে। সব থেকে বড় কথা ভাবতে পারেন যে একজন অসুস্থ মানুষ তিনি যখন চিকিৎসকের কাছে যাচ্ছেন, তাহলে কি তাকে এখন চিন্তা করতে হবে সেই চিকিৎসক কাকে ভোট দেন, সিপিআইএম দলকে না তৃণমূল কংগ্রেসকে? আর প্রশাসনও একজন চিকিৎসক তিনি কতটা সুচিকিৎসা করেন সেদিকে তাকাবেন না, তাকাবেন যে তার রাজনৈতিক সমর্থন কার দিকে। আর যদি তার রাজনৈতিক সমর্থনের কোনো সংকেত পাওয়া যায়, সেটা যদি তার নিজের দলের সঙ্গে অর্থাৎ শাসক দলের সঙ্গে না মেলে, তাকে সুন্দরবনে পাঠিয়ে দেওয়া হবে। একজন শিশু চিকিৎসককে এমন হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে যেখানে কোনো শিশু বিভাগ নেই। কি চলছে স্বাস্থ্য দপ্তরে দেখুন। ক্ষমতায় বসার পরই মমতা বন্দ্যোপাধ্যায় যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানো। কিন্তু বিগত 1.5 বছরের শাসনকালে বারবার সেই প্রতিশ্রুতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বদলি, আনুগত্য না মেধা, সেই পুরনো দ্বন্দ্ব। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে ঝটিকা সফরে গিয়েছিলেন মমতা। বহু লোকই মুখ্যমন্ত্রীর সঙ্গে ঢুকে পড়েছিলেন হাসপাতালে। বিআইএন এর তৎকালীন অধিকর্তা এসপি গড়াইয়ের দাবি, তিনি শুধু মুখ্যমন্ত্রীকে বলেছিলেন এত ভিড়ে রোগীদের অসুবিধা হচ্ছে, তাতেই নাকি গোঁসা হয়েছিল মুখ্যমন্ত্রীর। অভব্য আচরণের অভিযোগে সেই দিনই সাসপেন্ড করা হয়েছিল অত্যন্ত দক্ষ এই চিকিৎসককে। খুবই ব্যথিত হয়েছে, এরকম একটা ঘটনা ঘটতে পারবে এই সামান্য ব্যাপার নিয়ে। কেন ওরা তো ক্ষমতাশালী, উনি যে কোনো সময় আমার সম্বন্ধে হয়তো উনি জানতেন না, মাত্র উনি 20 তারিখে চার্জ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী, তারপরে 26 তারিখে ঠিক 6 দিন পরে উনি এসেছিলেন এখানে সারপ্রাইজ ভিজিট করতে। হ্যাঁ, সুতরাং সেখানে উনি একটু সময় দিতে পারতেন যে আমার সম্বন্ধে জেনে বা আমার অ্যাক্টিভিটি উনি জানতেন না, তারপরে উনি ডিসিশন নিতে পারেন। সেটাই আমার সবচেয়ে দুঃখের বিষয় আর কি। স্বাস্থ্যক্ষেত্রে রাজনৈতিক বদলির যে অভিযোগ বারবার ওঠে, তার সাম্প্রতিক উদাহরণ এসএসকেএম এর নিওন্যাটোলজি বিভাগের প্রধান চিকিৎসক অরুণ সিংহ। রাজ্যে শিশু মৃত্যু নিয়ে গবেষণায় চিকিৎসক অরুণ সিংহর অবদান উল্লেখযোগ্য, কিন্তু তাকে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজে সরানো হয়েছে, যেখানে নিওন্যাটোলজির কোনো পরিকাঠামোই নেই। রাজ্য সরকারের দাবি, টাকা তছরূপ এবং দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও একটি অংশের দাবি, শিশু মৃত্যু নিয়ে গঠিত টাস্ক ফোর্সের এক সদস্যের বিরুদ্ধাচারণ করাতেই সরানো হলো তাকে। তবে একা অরুণ সিংহ নন, সাম্প্রতিককালে এরকম উদাহরণ আরও বহু আছে। শ্যামল দাস বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজির অধিকর্তা ছিলেন, তাকে পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। উৎপলেন্দু দাস এসএসকেএম এর রেডিওলজির প্রফেসর ছিলেন, তাকে পাঠানো হয়েছে মালদায়। কলকাতা মেডিকেল কলেজের বিখ্যাত শল্য চিকিৎসক মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়কে পাঠানো হয়েছে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। মৃণালকান্তি চট্টোপাধ্যায় ছিলেন বিসি রায় শিশু হাসপাতালের সহ উপাচার্য, তাকে এখন অফিসার অন স্পেশাল ডিউটি করে কার্যত স্বাস্থ্য ভবনে বসিয়ে রাখা হয়েছে। অরূপ দাস বিশ্বাস এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগের প্রধান ছিলেন, তাকে পাঠানো হয়েছে এনআরএসে। যে সুবীর গঙ্গোপাধ্যায় তিলে তিলে এনআরএস এর রেডিওথেরাপি বিভাগ গড়ে তুলেছেন, তাকে পাঠানো হয়েছে আরজিকর হাসপাতালে। একইভাবে এসএসকেএম এর চিকিৎসক রেজাউল করিমকে পাঠানো হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। এক্ষেত্রেও অভিযোগ সেই রাজনৈতিক বদলির। একজন চিকিৎসক তৈরি করার জন্য সরকারের, জনগণের, সাধারণ মানুষের প্রচুর পয়সা ব্যয় হয়, তারপর তাকে মাইনে দিতেও সরকারের প্রচুর টাকা ব্যয় হয়। আমাদের এমন কিছু করা কখনোই ঠিক হবে না যে একজন চিকিৎসককে আপনি ট্রান্সফার করলেন, তারপর সে নতুন জায়গায় গিয়ে তার কোনো কাজ নেই। এটা ভার্চুয়ালি তো কম্পালসারি ওয়েটিংই হয়ে গেল, তো এগুলো কখনোই অভিপ্রেত নয়। রাজ্য সরকারের দাবি, এগুলি রুটিন বদলি, কিন্তু সব ক্ষেত্রেই রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ ও স্বজন পোষণের অভিযোগ উঠেছে। অভিযোগ, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কার্যত ছেলে খেলা করে প্রসিদ্ধ চিকিৎসকদের এমন হাসপাতালে পাঠানো হচ্ছে যেখানে তাদের কাজ করার কার্যত কোনো সুযোগই নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে মুখ্যমন্ত্রীর দলতন্ত্র মুক্তির প্রতিশ্রুতি গেল কোথায়? সাধারণ মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের প্রথা আর কতদিন চলবে? বিভিন্ন মহল থেকে ওঠা এই প্রশ্নের উত্তর কিন্তু অধরা। নিমাই পান্ডা, এবিপি আনন্দ।
ডক্টর করিম আপনার কাছে যাব, ব্যক্তিগত ব্যাপারে আসার আগে চিকিৎসক সম্প্রদায় এটাকে কিভাবে দেখছে? ধরুন আমি সাধারণ মানুষের তরফ থেকে বলতে পারি পূর্ব ভারতের সেরা নিউরোলজিস্ট তাকে বসিয়ে দেওয়া হচ্ছে, শিশু চিকিৎসা যার হাত ধরে রাজ্যের সব থেকে বড় সরকারি হাসপাতালে তৈরি হলো তাকে এমন জায়গায় ট্রান্সফার করা হচ্ছে যেখানে তার কাজের বা অধ্যাপনার কোনো সুযোগই নেই, কি বলবেন আপনি? দেখুন, সরকারি চিকিৎসকদেরকে ট্রান্সফার করবে এর মধ্যে কিন্তু কোনো অস্বাভাবিকতা কিছু নেই। সরকারের কাছ থেকে মাইনে নেই, সরকার তাদের ট্রান্সফার করবে, এর মধ্যে কোনো অসুবিধা নেই। প্রবলেম হচ্ছে যে আগের সরকারের সময় আমরা দেখেছি যে একটা দলতন্ত্র পুরো ট্রান্সফার পোস্টিংটাকে নিয়ন্ত্রণ করে, এবং আমরা ভেবেছিলাম যে পরিবর্তনের পরে অ্যাটলিস্ট রাজনীতি হবে না। এখন সরাসরি যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন রাজনীতি আপনি প্রমাণ করতে পারবেন, আমি রাজনীতি প্রমাণ করতে পারবো না। কিন্তু এই যে আপনি লিস্ট দেখালেন, এই লিস্ট থেকে আপনি বলুন তো যে এই লোকগুলোকে ওই জায়গায় যদি না বসিয়ে রাখা হতো তাহলে সরকারের এত টাকা অপচয় হতো না। কার্যকারণ সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন লোক ডক্টর অরুণ সিং নিউনাটোলজি বিভাগকে যখন তৈরি করেন তখন খুব সম্ভবত অরুণদাও স্বীকার করবে যে আমি সবসময় ওর পাশে পাশে থেকেছি। সিপিআইএমের অনেক বড় বড় নেতা তখন বাধা দেওয়ার চেষ্টা করেছেন, মানে ডাক্তার নেতার কথা বলছি, আমি অঞ্জনবাবুদের কথা বলছি না। ডাক্তার নেতারা বাধা দেওয়ার চেষ্টা করেছেন, ও সমস্ত বাধা অতিক্রম করে প্র্যাকটিক্যালি অনেক এমপি তাদের দৌড়ে দৌড়ে ঘুরে টাকা জোগাড় করে কিন্তু নিউনাটোলজি ডিপার্টমেন্টটাকে উনি তৈরি করেছিলেন। অনেকেই জানেন, সবাই জানেন, কাগজেও অনেক বেরিয়েছে। এবং আপনারা জানেন পুরুলিয়া মডেল যেটা প্ল্যানিং কমিশন অ্যাকসেপ্ট করেছে সেটাও কিন্তু ওনার ইনভেনশন। ঠিক একইভাবে আমি ডক্টর গড়াইয়ের ব্যাপারটা বলছি না, কারণ ডক্টর গড়াইয়ের যেটা ঘটনা হয়েছিল সেটা কিন্তু পুরোপুরি আলাদা। সেটা হচ্ছে যে চিকিৎসক হিসাবে তো ওনার দায়বদ্ধতা কিংবা তার দক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। সিএম এসছেন, সিএম কোনো ব্যাপারে অফেন্ডেড হয়েছেন, তিনি নতুন ক্ষমতায় এসেছিলেন, সেই সময়ে তার যাই হোক যে কোনো কারণেই হোক উনি একটু অফেন্ডেড হয়ে ওনাকে ট্রান্সফার করেছিলেন। সেটা আমার মনে হয় যে হ্যাঁ প্রথমে সাসপেন্ড করেছিলেন। তো সেইগুলো সরকারি নিয়মকানুন আছে, সেগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা ট্রান্সফার পোস্টিং নিয়ে কেন কথা বলছি, মূল কারণটা হচ্ছে এই যে আগের সরকারের সময় আমরা দেখেছি যে কোনো ট্রান্সফার পোস্টিং পলিসিই নেই। আপনি একটা পলিসির বেসিসে ট্রান্সফার করুন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ট্রান্সফার পোস্টিং পলিসি হয়নি কেন? আগের জমানায় হয়নি, এই জমানায় আমরা আশা করেছিলাম হবে, কিন্তু এখন পর্যন্ত গত 2 বছরে সেটা হলো না। এটা একটা দিক। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমাকে ট্রান্সফার করেছে, আমি ব্যক্তিগত ব্যাপারে কিছু বলতে চাই না। আমাকে যখন ট্রান্সফার করেছে আমি পরের দিন সকালবেলা আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু অ্যাকসেপ্ট দ্য ট্রান্সফার অর্ডার, এবং আমি চলে গেছি। অরুণাবদার সঙ্গে একদিন দাঁড়িয়ে কথাও হচ্ছিল এটা নিয়ে। এখন কথা হচ্ছে যে একদিকে আপনি অ্যাসিমেট্রিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে মেডিকেল কলেজগুলোর। পিজি হাসপাতাল একমাত্র ইনস্টিটিউট সারা পশ্চিমবাংলায় যেখানে মানুষের একটু ভরসা আছে। আপনি জানেন নিশ্চয়ই মেডিকেল কলেজ একসময় মানে এশিয়ার তো অন্যতম প্রধান মেডিকেল কলেজ, কিন্তু তাই নয়, সমস্ত মেডিকেল কলেজের মধ্যে ক্যালকাটা মেডিকেল কলেজ ছিল অন্যতম। এখন ক্যালকাটা মেডিকেল কলেজ হ্যাজ টার্নড ইনটু এ মিডিওকার। এবং বছর 2-3 আগে এমন একটা অবস্থা এসেছিল যে ওই মেডিকেল কলেজ এমসিআই রেকগনিশন দেবে কিনা সেটা নিয়ে প্রশ্ন এসেছিল। তো আপনার অ্যাসিমেট্রিক্যাল একটা ডেভেলপমেন্ট হয়েছে। একদিকে আপনি ইনস্টিটিউট অফ হেপাটোলজি তৈরি করছেন, ইনস্টিটিউট অফ নিউরোলজি তৈরি করছেন, তার পাশে তাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টগুলো তৈরি হয়নি। ফলে হচ্ছে কি, একজন সার্জন যিনি প্রচণ্ড দক্ষতার সঙ্গে একটা জায়গায় কাজ করছেন, দীর্ঘদিন আছেন, 10-12 বছর আছেন, তাকে ট্রান্সফার নিশ্চয়ই করতে হবে। তাকে যেখানে পাঠাচ্ছেন সেখানে গিয়ে সে কার্যত তার কোনো কাজ থাকছে না। তো হ্যাঁ, এইটা একটা হচ্ছে যে ট্রান্সফার পোস্টিং পলিসির দোষ নয়, এটা আপনার পলিসি তো নেই, ট্রান্সফার করেছে বলে কোনো আপত্তি নেই। আপত্তি হচ্ছে যে একজন সিনিয়র সার্জনকে আপনি বসিয়ে রাখবেন কেন না, এবং সেই ট্রান্সফারে যদি দেখা যায় যে বেছে বেছে করা হচ্ছে, এবং তার আমার একটা বেসিক প্রশ্ন ছিল মাইন্ডসেটে, যে আমি একজন চিকিৎসককে কেন শাসক দলের ঘনিষ্ঠ, বিরোধী দলের ঘনিষ্ঠ এইভাবে দেখব? অসুস্থ মানুষ এবং চিকিৎসকের সম্পর্কে কবে কোথায় রাজনীতি আসে আপনি আমায় বলুন। ঠিক অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় এক্ষেত্রে সেটা হচ্ছে যে একটা সংস্কৃতি তৈরি হয়েছিল। সেই সংস্কৃতি হচ্ছে এই যে উপরতলা থেকে কেউ একজন অফিসারকে বলে দেবে এবং তার বেসিসে উনি একটা ট্রান্সফার লিস্ট তৈরি করে দেবেন, পরের দিন আপনাকে ওটা ধরিয়ে দেবেন। এই সংস্কৃতি থেকে কিন্তু এখনো বেরিয়ে আসতে পারেনি। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু আমলাতন্ত্রে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তার কোনো রিফ্লেকশনও নেই। একই রকম ব্যাপার চলছে। আমাদের যেটা সবচেয়ে বড় আপত্তি সেটা হচ্ছে আমলা ওখানে রাখা হয়েছে
চলুন ডিএমই ডিএইচএস রাখা হয়েছে, তাতে ট্রান্সফার পোস্টিং তারা করবেন, আরও 50টা কাজের মধ্যে এটাও তাদের একটা কাজ নিশ্চয়ই করবেন। একটা সুপার ডিএমই কিংবা একটা সুপার ডিএইচএস বসিয়ে দেওয়া হচ্ছে মাথার উপরে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে সরাসরি বলেও দিচ্ছেন, আপনাদের চ্যানেলেও অনেকবার আপনারা দেখিয়েছেন যে কে, আমি নামটাম করতে চাই না, কারণ কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে আমার বলার কোনো ইচ্ছেও নেই। কথা হচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় বলছেন আমিই সব, এবং আপনি নিশ্চয়ই জানেন যে ডাক্তারদের একটা সংগঠনও ছিল এই সবগুলোর জন্যে প্রতিবাদ জানানোর জন্য। এমনি তো হয়নি, সংগঠনের নিশ্চয়ই প্রয়োজনীয়তা আছে, আমিও তো একটা সংগঠন করি। সংগঠনগুলোতে দেখা যাচ্ছে কি যে সংগঠনগুলোকে ভেঙে দেওয়ার একটা প্রক্রিয়া আগের সরকারের সময় হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন সবচেয়ে বড় সংগঠন ছিল, সেটাকে ভেঙে এইচএসডি তৈরি হয়েছিল। ঠিক একইভাবে নতুন সরকার আসার পরেও কিন্তু যারা আমার সঙ্গে নেই তারা আমার শত্রু। আমি মনে করি কি যে এই গান্ধিয়ান ওয়েতে আমি বলতে চাই যে আই এম দ্য মোস্ট ওবিডিয়েন্ট অ্যান্ড দ্য লয়াল সাবজেক্ট অফ দিস গভর্নমেন্ট, কিন্তু আমার ক্রিটিসাইজ করার অধিকার নিশ্চয়ই আছে। আপনি যদি আমাকে এমন একটা জায়গায় পাঠান যেখানে আমার কোনো কাজ নেই, আমি বসে বসে করবোটা কি? আমি একটা টেকনিক্যাল লোক, আমি তো আমার হাতটা নষ্ট হতে দিতে পারি। এবং আমি উল্টো সম্ভাবনাটা ধরি যে আপনি সরকারি দফতরে আপনার পদত্যাগপত্র দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করলেন, ব্যক্তিগতভাবে অনেক অর্থ উপার্জন করলেন, কিন্তু যে গরিব মানুষটা সরকারি পরিকাঠামোয় আপনার চিকিৎসা পাচ্ছিল তারা পেল না। তো আলটিমেটলি এই রাজনীতির শিকার তো হলো সাধারণ মানুষ। এক্স্যাক্টলি। এবং সবকিছু না, আর একটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের তো প্রচুর টাকা সরকার খরচ করে, আমাদের সামান্য। আমি যখন মেডিকেল পড়েছি তখন আমার 200 টাকা পার 6 মান্থ, 200 টাকা মানে মাসে 400 টাকা, আমার বছরে 400 টাকা খরচা ছিল। তো সরকার প্রচুর টাকা খরচ করে আমাদের পাঠিয়েছে, আমাদেরকে যখন যেখানে পাঠিয়েছে আমরা কিন্তু খুব লয়াল সিটিজেন হিসেবে এবং লয়াল সার্ভেন্ট হিসেবে আমরা সেই জায়গাতে গেছি। এখনও আমি যেতে রাজি আছি, যেখানে পাঠাবে এখান থেকে যদি অন্য কোথাও পাঠিয়ে দেয় নিশ্চয়ই যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে কি যে মানুষের প্রতি দায়বদ্ধতাকে আমি পালন করতে পারছি, এটা একটা দিক। সেকেন্ড দিক ইনফ্রাস্ট্রাকচার না থাকলে আপনাকে আরেকটা কথা বলি যে এই যে পয়সাটা যে দিয়েছে এটা কিন্তু জনগণেরই পয়সা দিয়ে সরকার পড়িয়েছে। আমি সেকেন্ড যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যারা মেডিকেল কলেজে কাজ করছেন আমাদের মতো, তাদের আরেকটা প্রধান দায়িত্ব হচ্ছে ছাত্র পড়ানো। ধরুন আমার ডেজিগনেশন হচ্ছে প্রফেসর, তা আমি কাকে প্রফেস করব? ইউ মাস্ট গিভ মি সাম স্টুডেন্টস। আপনি সাগর দত্তে গেছেন? আমি এখন সাগর দত্তে আছি। ওখানে একটা মেডিকেল কলেজ করেছো তো? একটা মেডিকেল কলেজ, হ্যাঁ একটা মেডিকেল কলেজ ডিক্লেয়ার হয়েছে, এমসিআই থেকে রিকগনিশনও দিয়েছে, কাজে ওটা একটা মেডিকেল কলেজ। কিন্তু ডেফিশিয়েন্ট বলেছে। না, রেডিওলজির ব্যাপারে একটু প্রবলেম আছে। রেডিওলজির পুরো সব ব্যাপারটা কিন্তু পোস্ট গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েটে আমাদের কিছু পড়াতে হয় না। কিছুই নেই না, আন্ডার গ্রাজুয়েটে কিছু পড়াতেও হয়। কাজে কাজে এই এমসিআই যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট আমরা ওখানে ফুলফিল করেছি। কিন্তু ধরুন আমি এতদিন ধরে সরকারের মাইনে নিলাম, আমার একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো, সেই অভিজ্ঞতাটা আমি আমার স্টুডেন্টদেরকে দিতে পারি, সাধারণ মানুষকে দিতে পারি। আমি কোনো ক্ষেত্রে কিন্তু তেমনভাবে আমি কাজে লাগছি না, মানে সাবজেক্টই নেই। হ্যাঁ, রুটিন যে কাজটা আর 5টা মানুষ করতে পারে, যে কোনো চিকিৎসকই করতে পারে, সেই কাজটা যদি এখন আমাকে এতদিন ধরে সরকার মাইনে দিয়ে পুষলো, তারপরে এখন বললো তুমি ওই কাজটাই করো, মানে বাসন মাজার কাজ তুমি করো, তো সেটা তো ডেফিনেটলি পড়াবার কাজ আপনার আছে না নেই? কোনো বেসরকারি ডাক্তারদেরকে নিয়োগ করা হয়েছে এখন? ওই দেখুন ব্যাপারটা হচ্ছে যে এটা নিয়ে অঞ্জনবাবু মুখ খুলতে গেলে অনেক প্রবলেম হয়ে যাবে। তবু আমি বলি, আপনি যখন কথাটা বললেন, সেটা হচ্ছে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। ধরুন রেডিওলজি সার্ভিস আগের সরকারি কিন্তু বেচে দিয়েছে, অর্থাৎ পিজি হাসপাতালে একটা প্রাইভেট পার্টি ওখানে বসে বসে সরকারের জায়গা, সরকারের খুব সম্ভবত ইলেকট্রিসিটি, সরকারি পেশেন্ট, কিন্তু টাকাটা ইনকাম করছে সেই পার্টিকুলার লোক। আমরা অনেক উদাহরণ দিয়ে আমি সূর্যবাবুকে দেখিয়েছিলাম যে বাঁকুড়া মেডিকেল কলেজে আমি 2.5 বছর ছিলাম, ওখানে প্রত্যেকটা মেশিনে 26,000 মতো আমি আল্ট্রাসাউন্ড করেছি এক বছরে। যদি সরকার 100 টাকা করে নিত তাহলে কত টাকা ইনকাম হতো? ওনারা বললেন কি যে আমাদের মেশিনপত্র নাকি আমরা ঠিকমতো দেখভাল করি না, সরকারি কর্মচারীরা, ওটা প্রাইভেট সেক্টর খুব ভালোভাবে দেখভাল করবে, এবং বেচে দিলেন ডিপার্টমেন্টগুলোতে। ফলে প্রাইভেট পার্টি তো মেডিকেল কলেজগুলোতে ঢুকছে। সেই মেডিকেল কলেজে ঢোকার ব্যাপারটা কিন্তু হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের যে টাকা আপনারা নিয়েছিলেন সেই সময় থেকে, এবং তার ফলে হয়েছে কি যে ধরুন আমাদের মতো অনেক ডিপার্টমেন্ট রিডান্ডেন্ট হয়ে যাবে, অর্থাৎ আমাকে সরকার মাইনে দেবে কিন্তু প্র্যাকটিক্যালি আমার কোনো কাজ থাকবে না। আপনি প্রফেসর হিসেবে পড়াচ্ছেন না? পড়াচ্ছেন না, না আমি পড়াবো কোথাও, আমার স্টুডেন্ট কোথায় বসে গেছে, আমার পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট দরকার। এইটা যেটা বললাম সেটা আমি ঠিক, আপনি বলতে পারবেন পেশায় আছেন, যে সরকার কি প্রাইভেট হসপিটাল, নার্সিং হোমের বা এদের কোনো ডাক্তার বা কাউকে নিয়োগ করেছে? এখন পর্যন্ত প্রাইভেট হসপিটালে কোনো ডাক্তারকে নিয়োগ করেছে সরকারকে পরামর্শ দিতে বা করতে ইত্যাদি? ও হ্যাঁ, সরকারকে পরামর্শ দেওয়ার জন্য, সে তো পরামর্শ দেওয়ার জন্য তো আছেই, অনেকেই তো আছে। অফিশিয়ালি নিয়োগ করা হয়েছে? হ্যাঁ, অফিশিয়ালি তো নিয়োগ করা হয়েছে। যার নাম এতক্ষণ করলেন ডক্টর সিং এর ব্যাপারে, তো তিনি তো প্রাইভেট হাসপাতালেরই ডাক্তার, তাকে এখানে চিফ অ্যাডভাইসার করা হয়েছে, তার মন্ত্রী মতো দেওয়া হয়েছে, র্যাঙ্ক দেওয়া হয়েছে।
এখানে কি হস্তক্ষেপ আসছে? আমরা দ্রুত একটার পর একটা বিষয় ছোঁয়ার চেষ্টা করব। স্বাস্থ্যের পর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা। শিক্ষা ক্ষেত্রে উপাচার্যের নিয়োগের ক্ষেত্রে আমরা কি দেখলাম, ইউজিসির একটা পদ তুলে সেখানে বসানো হলো রাজ্য সরকারের প্রতিনিধিকে, অর্থাৎ 2:1, যাতে রাজ্য সরকার যাকে চাইবে একমাত্র তিনিই পারবেন উপাচার্য হতে। শিক্ষাক্ষেত্রে এই দলতন্ত্র এই 1.25 বছরে কতটা কায়েম হচ্ছে, আদৌ কায়েম হওয়ার কোনো প্রচেষ্টা হচ্ছে, নাকি এই গোটাটাই সংবাদ মাধ্যমের একটা কল্পনা, সংবাদ মাধ্যমের চক্রান্ত, যেমনটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন? জেনে নেব। অমল বাবু আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই আলোচনায়, অমল মুখোপাধ্যায়ের কাছ থেকে। অমল বাবু, এই শিক্ষাক্ষেত্রে এই নতুন সরকারের যে পদক্ষেপগুলো, যে সরকারের একটা মূল স্লোগান ছিল যে শিক্ষায় দলতন্ত্রের অবসান ঘটাবে, সেখানে একদিকে ছাত্র রাজনীতির একের পর এক ঘটনা, উপাচার্য নিগ্রহ, অন্যদিকে দলতন্ত্র কায়েম হচ্ছে উপাচার্য নিয়োগে। কি মনে হচ্ছে, এটা কি সংবাদ মাধ্যমের কল্পনা, তাদের চক্রান্ত, নাকি এর কোনো বাস্তবতাও আছে? সংবাদ মাধ্যমের কল্পনা যে নয় তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই যে তৃণমূলের একজন প্রাক্তন মন্ত্রী তিনি স্বীকার করেছেন যে অধ্যক্ষকে যখন ছাত্ররা নিগৃহীত করছে তখন লজ্জায় তার মাথা হেঁট হয়ে যাচ্ছে এবং তার ইচ্ছে করছে যেন তার মৃত্যু হয়। এটাই প্রমাণ করে সংবাদপত্র আদৌ অতিরঞ্জিত করছে না। সমস্যাটা হচ্ছে এই যে আমাদের শিক্ষাক্ষেত্রে যে দলতন্ত্র ছিল, নতুন সরকার এসে বললেন যে সেই দলতন্ত্রকে একদম সরিয়ে দেবেন, অর্থাৎ শিক্ষা বিবেচিত হবে শিক্ষার ভিত্তিতে, অন্য কিছু নয়। আমরা অমলবাবুর কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত একবার দেখে নেব যে কোথায় কোথায় আমাদের মনে হচ্ছে শিক্ষাক্ষেত্রে দলতন্ত্রে কুলসিত করছে এই গত 1.25 বছরে। যে সরকারের স্লোগান ছিল শিক্ষাকে দলতন্ত্র মুক্তি, সেই শিক্ষার ওপর দলতন্ত্রের নিগড় কি আরো চেপে বসছে? দেখুন। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় আইন বিশ্ববিদ্যালয়। বাম জমানায় সেখানকার একাডেমিক কাউন্সিলে সরকারি প্রতিনিধি ছিলেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বলাই রায়, আর এই জমানায় সেই জায়গায় শিল্পী শুভা প্রসন্ন। বাম আমলের শাসক দলের প্রতি প্রয়াত বলাই রায়ের আনুগত্য নিয়ে বিতর্ক নেই, ঠিক যেমন নেই এই আমলে শুভা প্রসন্নর। সরকারি নিয়ন্ত্রণ কায়েমের এই ধারায় তবু প্রশ্ন উঠেছে, আইন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে একজন চিত্রশিল্পী কেন, যে কাউন্সিলের কাজ আইনের সিলেবাস, পরীক্ষা কিংবা প্রশ্নপত্রের ধরন নিয়ে নীতি নির্ধারণ, সেখানে শুভা প্রসন্নর অন্তর্ভুক্তি যে বেনজির তা অস্বীকার করছেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। লতে কেন শিল্পীকে দেওয়া হয়েছে এটা আমরা বলতে পারি, এটা সরকার জানবেন, সরকারই বলতে পারবেন। আমার দেখা এখন অবধি কোনো এরকম দেখিনি অন্তত। কি মানে ল বা সোশ্যাল সায়েন্স সেই অর্থে নন ডিসিপ্লিনের মানুষ নন, আমাদের একাডেমিক কাউন্সিলে আছেন, এটা আমি অন্তত এখন অবধি দেখিনি। বেলেঘাটার আইন বিশ্ববিদ্যালয় থেকে বিটি রোডের রবীন্দ্র ভারতী। ভৌগোলিক দূরত্ব বেশি, কিন্তু নৈকট্য সেই সরকারি নিয়ন্ত্রণে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের সার্চ কমিটির সদস্য সাহিত্যিক UR অনন্তমূর্তি সরাসরি অভিযোগের চিঠি লিখেছিলেন রাজ্যপালকে। প্রশ্ন তুলেছিলেন কেন তাদের অগ্রাধিকারকে লঙ্ঘন করা হলো। সার্চ কমিটির 3 সদস্যের অগ্রাধিকার তালিকায় প্রথমে নাম যার ছিল সেই ইংরেজির অধ্যাপক চিন্ময় গুহ বাদ পড়েছিলেন উপাচার্যের দৌড়ে, বরং তালিকায় নিচে থাকা সব্যসাচী বসু রায়চৌধুরী আজ রবীন্দ্র ভারতীর উপাচার্য। অস্থায়ী উপাচার্য থাকাকালীন ক্যাম্পাসে ভাঙচুরে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া মানসিকতা দেখিয়েছিলেন চিন্ময় গুহ। সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে গ্রেফতার করিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদেরই শীর্ষ নেতাদের। প্রশ্ন উঠেছে, শিক্ষা প্রতিষ্ঠানকে বিশৃঙ্খলা মুক্ত করার জন্য তার দৃঢ় মেরুদণ্ডই কি দৌড়ে পিছিয়ে দিয়েছিল ফরাসি সরকারের নাইটহুড প্রাপক চিন্ময়বাবুকে? দুটি উদাহরণ মাত্র। শিক্ষায় কম্পালসারি ওয়েটিংয়ের নজির অনেক। বামপন্থী অধ্যাপককে এমন কলেজে বদলির ঘটনাও ঘটেছে যেখানে তার নিজের বিষয়েই পড়ুয়া নেই। অতএব বাম ট্র্যাডিশন সমানে চলছে। দলতন্ত্র মুক্তির স্লোগান আপাতত মুখে এবং খাতায় কলমে। একটা সময় মেধাকে ছাড়িয়ে দলীয় আনুগত্যের স্বীকৃতির ধারা ছিল চর্চিত। সরকার বদলেছে, কিন্তু অনিলায়নের অনুকরণ থেকে মুক্তি পায়নি রাজ্য। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। তথাগততা একটা উদ্বেগ নিয়ে আপনার কাছে যাব, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী অফেন্ডেড হয়েছিলেন ডক্টর ঘরায়ের কেসে, যে নামটা করিম সাহেব বলছিলেন। আমার এখানে দুটো প্রশ্ন আছে একেবারে রোগীদের তরফ থেকে। সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে অফেন্ডেড হলেন, তাতে একজন চিকিৎসককে স্থানকাল পাত্র বিচার না করে তার কর্মস্থল থেকে, এবং তিনি যথেষ্ট নামী চিকিৎসক, পূর্ব ভারতের সেরা নিউরোলজিস্ট বলা হয়, সেখান থেকে সরিয়ে দেয়। এবং তিনি সেদিন আমাদের ক্যামেরা সেখানে উপস্থিত ছিল, ক্যামেরা কি দেখেছিল অন্তত
অন্তত ক্যামেরার সামনে ডক্টর ঘড়াই দুটো কথা বলেছিলেন। এক হচ্ছে আপনি প্রকাশ্যে বলছেন কেন, ঘরে এসে বলুন আপনার যা বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রীকে। আর তার আগে বলেছিলেন যে তার 6টা অপারেশন আছে, যার ফলে পরের দিন তাকে যখন ডেকে পাঠানো হয় তিনি বলেছেন আমি যেতে পারবো না, আমার 6টা বিভিন্ন দূর প্রান্ত থেকে বিভিন্ন একেবারে ক্রিটিক্যাল অবস্থায় আসা 6টা অস্ত্রোপচার আছে, আমি ছেড়ে যেতে পারবো না। এতে একজন নিউরোসার্জেন্টের যদি শাস্তি পেতে হয় এবং মুখ্যমন্ত্রী অফেন্ডেড হন, তার ফলটা তো আসলে সেই 6 জন বা 600 জন বা 6000 জনকে ভুগতে হচ্ছে। আপনি কি মনে করছেন? তাতে কি এসে যায়? নির্বাচনে জিততে পারলেই হলো, পঞ্চায়েত ভোটে জিততে পারলেই হলো, লোকজন সভায় জনসভায় লোকজন হলেই হলো। 6টা রুগী মরে গেল, তাদের ব্রেন পচে গেল, তাতে মমতা ব্যানার্জির কি এসে গেল? আমি একটা জিনিস এই প্রসঙ্গে বলি যে কম্পালসারি ওয়েটিং ব্যাপারটা সম্বন্ধে আমার একটু কৌতূহল ছিল, কারণ আমি অনেকদিন কেন্দ্রীয় সরকারে কাজ করেছি, কিন্তু সেখানে এরকম কোনো পদার্থ নেই। তো আমি আজকে সকালবেলা WBCS এর রিটায়ার্ড এক ভদ্রলোক জয়েন্ট সেক্রেটারি ছিলেন অসিত বরণ ঠাকুর বলে, তাকে জিজ্ঞেস করেছিলাম। উনি 7 মাস কম্পালসারি ওয়েটিংয়ে ছিলেন। কারণ কি না, উনি কোঅর্ডিনেশন কমিটির সাথে ঝগড়া করেছিলেন। কোঅর্ডিনেশন কমিটি যা বলেছিল উনি তা মানেননি। কম্পালসারি ওয়েটিং মানে হচ্ছে যে আপনাকে বসিয়ে দেবে, আপনি মাসের শেষে মাইনে ঠিক পাবেন, কিন্তু সেই মাইনের জন্য অটোমেটিক্যালি পাবেন না। আপনি মাসের শেষে আপনার একটা অর্ডার বেরোবে দপ্তর থেকে, সেই দপ্তরের অর্ডারের জন্য আপনাকে সেই সংশ্লিষ্ট করণিককে গিয়ে তৈলমর্দন করতে হবে, তার যাতে টাইপিস্টকে গিয়ে তৈলমর্দন করতে হয় যাতে সময় মতন বেরোয়, এবং সেটা অ্যাকাউন্টস অফিসারের কাছে যায় কি না সেটা নিশ্চিত করতে হবে, তবেই আপনি মাইনে পাবেন এবং কাজকর্ম করতে পারবেন না, বাড়িতে বসে থাকবেন, এতে ফ্রাস্ট্রেশন হবে। এগুলো তো স্বতঃসিদ্ধ। এই জিনিসটা এলো কোথা থেকে? এই জিনিসটা কিন্তু 90-এর দশকে জ্যোতি বসু চালু করেছিলেন আমলাদের শাস্তি দেওয়ার জন্য, এবং মমতা ব্যানার্জি এই জিনিসটাকে আর 25টা জিনিসের মতন বামফ্রন্ট সরকারের এই কুকীর্তিটাকে মমতা ব্যানার্জি চালিয়ে নিয়ে যাচ্ছেন। এই কম্পালসারি ওয়েটিং নামক বিখ্যাত জিনিসটি যে পশ্চিমবঙ্গ সরকারে চালু রয়েছে, যতদূর আমি জানি অন্য কোনো রাজ্য সরকারে নেই, এটা হচ্ছে এই অবদান আর কি। আর ডক্টর ঘড়াইয়ের যে ব্যাপারটা হয়েছে সেটা এত নক্কারজনক যে বলার অপেক্ষা রাখে না। একটা হাসপাতাল তো একটা জনসভার জায়গা না, হাসপাতালে একটা প্রিস্টাইন অ্যাটমসফিয়ার থাকা উচিত। আজকে পশ্চিমবঙ্গের হাসপাতালের সরকারি হাসপাতালের অবস্থা কি হয়েছে আমরা সবাই জানি। তার পেছনে জনসংখ্যার চাপের কারণ আছে, তার পেছনে সরকারের টাকার অভাব আছে, 34 বছর ধরে ধার নেয়া ইত্যাদি প্রভৃতি, এরকম সব নানা রকম গল্প আছে। কিন্তু তার মধ্যে অবস্থাটা যাতে আরো খারাপ না হয় সেটার জন্য তো সরকারের সচেষ্ট হওয়া উচিত। সেটা না করে মুখ্যমন্ত্রী নিজে জনতার কত কাছাকাছি সেইটা দেখাবার জন্য দলবল নিয়ে ওখানে ঢুকে গেলেন, সেখানে ডক্টর ঘড়াইকে অপমান করলেন, তাকে পরের দিন ডাকলেন। সেখানে যখন ডক্টর ঘড়াই বললেন যে ওর অপারেশন আছে, ও রোগীরা সাফার করবে, সেই জন্য উনি যেতে পারবেন না, তখন তাকে শাস্তি দিলেন, সাসপেন্ড করলেন, তারপরে বোধহয় বদলি করে দিয়েছেন। সাসপেন্ড এখনো সাসপেন্ড আছে, চার্জশিট দেয়নি এখনো সাসপেন্ড আছে। সাসপেন্ড ব্যাপারটা একটু খুব মজার। সাসপেনশনের ব্যাপারে সরকারি নিয়মে লেখা যে সাসপেনশন ইজ নট এ পেনাল্টি, অতএব সাসপেনশন অনন্তকাল চলতে পারে, তাতে কোনো চার্জশিট টার্জশিট দেওয়ার কিছু দরকার নেই। চার্জশিট দিলে তো একটা নিয়ম কানুনের বিগড়ের মধ্যে পড়ে যেতে হবে। আর সাক্ষী কি হবে? মমতা ব্যানার্জিকে সাক্ষী হতে হবে, অপরাধ প্রমাণ করতে হবে, তো প্রমাণ করতে হবে, অতএব কিছু দরকার নেই, সাসপেন্ড করে অনন্তকাল রেখে দাও। আর তবে ওনার স্টেটমেন্টটা একটু বেশি ওভার সিম্পলিফিকেশন হয়ে গেল স্যার, মনে করবেন না? না ওভার আপনি বলবেন, আমি একটুখানি বলে নিই। না আপনি বলুন। আপনি যে সাসপেনশন ব্যাপারটা আমি শুধু নিয়ম কানুনের দিক থেকে বলছি আর কি। সাসপেনশন জিনিসটা এবং এই কম্পালসারি ওয়েটিং নামক বামফ্রন্ট আবিষ্কৃত জিনিসটা, এই দুটোকে আমলাদের উপর কর্তৃত্ব ফলাবার খুব নোংরা দুটো উপায় হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং আমি এর তীব্র নিন্দা করছি। এটা যে কোনোভাবে এই জিনিসটা কম্পালসারি ওয়েটিংটা বন্ধ করা দরকার, এবং সাসপেনশন জিনিসটার উপরে একটা সময়ের একটা সীমা চালু করা দরকার, যাতে সাসপেন্ড করতে পারেন, কিন্তু সাসপেনশনটা 3 মাসের মধ্যে তাকে চার্জশিট দিতে হবে, তা নাহলে তার সাসপেনশনটা অটোমেটিক্যালি রিভোকড হয়ে যাবে। এরকম একটা কিছু থাকা দরকার, তা নাহলে মানুষের উপর যে অবিচার হয় সে অবিচারের কোনো এই যে সময়টা চলে গেল এটা তো কখনো ফিরে আসবে না। এই ডক্টর ঘড়াইয়ের জীবনে যে সময়টা চলে গেল এটা তো ফিরে আসবে না কখনো। আর রুগীরা যে তার চিকিৎসার সুযোগ পেলেন না সেটারও কিছু করা যাবে না।
অতএব এই জিনিসটা এটা নিরসন করা উচিত এবং এই জন্য সাসপেনশনের উপর একটা সময়ের সীমারেখা রাখা উচিত বলে আমি মনে করি। এটা একটা অপমানজনক বটেই না, এবং তার থেকে করিম সাহেব যে কথাটা বললেন যে জনগণের পয়সায় পড়াশোনা করে জনগণকে শেষ পর্যন্ত মানে সার্ভিসটা তো দিতে হবে, সেই জন্যই তো এই নিরক্ষর মানুষের পয়সা একটা জিনিস একটু সাসপেনশনের নিয়মটা হলো এই কারণে করে সো দ্যাট হি মে নট ট্যাম্পার উইথ দি এভিডেন্স। এখন এখানে এভিডেন্স আছে, ওকে অন্য জায়গায় বদলি করে দিতে পারতো, যেখানে নিউরোলজি আছে সেখানে করুক। কম্পালসারি ওয়েটিং কি এবং কেন তথাগতদা বলার চেষ্টা করছেন, বোলান্দি বলছেন প্রতিশোধ। কম্পালসারি ওয়েটিং এই টেকনিক্যাল টার্মটার ঠিক অর্থ কি? কয়েকদিন আগে একজন নাট্য ব্যক্তিত্ব এটা নিয়ে বিতর্ক করলেন এবং বললেন যে এরকম আইপিএস আইএসদের ছাড়া এই রকম কম্পালসারি ওয়েটিং কোনো গ্রুপ ডি কর্মচারীর ওপর খাটে না। বিমল চক্রবর্তীকে বললেন, তারপর এবিপি আনন্দ পরিষ্কার দেখিয়ে দিল বিমল চক্রবর্তী গ্রুপ ডি কর্মচারী নন, যদি হতেন তাতেও কিছু যেত আসতো না। একজন মানুষই, তার সার্ভিসটা একটা সার্ভিসই। এবং কম্পালসারি ওয়েটিং আসলে তার যে সরকারি নথি, তাকে পরের দিন বাজারের গন্ডগোলের পরের দিন তিনি দফতরে গেলে যে সরকারি নথিটি ধরানো হলো তাতেই লেখা ছিল। ঠিক কি ছিল সেই বিতর্ক? এই বিখ্যাত কম্পালসারি ওয়েটিং আসলে কি দেখাবো। হোয়াট ইজ কম্পালসারি ওয়েটিং? আমি পড়ে তাজ্জব হয়ে গেলাম। আমি সরকারি নথিপত্র থেকেই পড়লাম আর কি, পশ্চিমবঙ্গ সরকারের। সেটা হচ্ছে যে একমাত্র কম্পালসারি ওয়েটিং কোট আনকোট এই টার্মটা ইউজড হয় আইএস, আইপিএস এবং ডব্লিউবিসিএস অফিসারদের ক্ষেত্রে। যে নাট্য ব্যক্তিত্বর কথা আমরা বলছি, যার উপর আক্রমণ করা হয়েছে, আমি তার নাম করবো না, তিনি একজন গ্রুপ ডি কর্মচারী। তো তার ক্ষেত্রে কোনোভাবেই টেকনিক্যালি এই কম্পালসারি ওয়েটিং টার্মটা অ্যাপ্লিকেবল নয়। তৃণমূলপন্থী বিদ্বজনদের সভায় দেবেশ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যই মানুষের মনে উস্কে দিয়েছে নতুন প্রশ্ন, কম্পালসারি ওয়েটিং কি? দেবেশবাবু অনেক পড়াশোনা করে এই কথা বললেও তিনি যে ভুল বলেছিলেন তা তাঁর দুঃখ প্রকাশ থেকে স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তাহলে আসলে কম্পালসারি ওয়েটিং কি? বাধ্যতামূলক প্রতীক্ষা, প্রশাসনিক পরিভাষায় কম্পালসারি ওয়েটিং। কিন্তু প্রশাসনিক কারণের চেয়েও বারবার এর ব্যবহার হয় রাজনৈতিক কারণে। সরকারের চোখে বেয়ারা কিংবা অকর্মণ্য অফিসারকে জব্দ করার প্রধান উপায় তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া। অর্থাৎ চাকরি গেল না, কিন্তু কাজও থাকলো না, অনন্তকাল ধরে প্রতীক্ষা। একবার দেখে নেওয়া যাক কম্পালসারি ওয়েটিং কি। যে কোনো সরকারি অফিসারকেই কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো যেতে পারে। ধরা যাক কোনো অফিসারকে নির্দিষ্ট কোনো দায়িত্ব থেকে সরানো হলো, কিন্তু নতুন কোনো দায়িত্ব দেওয়া হলো না। সেক্ষেত্রে তার নাম ঠাঁই পেল কম্পালসারি ওয়েটিংয়ের তালিকায়। একজন অফিসারকে কোনো পদ বা দায়িত্ব থেকে সরাতে হলে তাকে নিয়ে যেতে হবে নতুন পদ কিংবা দায়িত্বে। বহু ক্ষেত্রে নতুন পদ বা দায়িত্ব দেওয়ার সময় কিছু বাস্তব সমস্যা মাথাচাড়া দিয়ে থাকে। সরকার যদি নতুন পরিকল্পনা অনুযায়ী তাকে স্বতন্ত্র কিংবা নতুন দায়িত্বে আনতে চায়, কিন্তু তা বাস্তবায়িত করার ক্ষেত্রে সেই মুহূর্তে যদি পরিকাঠামোর অভাব থাকে, তাহলে কিছুদিন কম্পালসারি ওয়েটিংয়ে থাকতে হয় সংশ্লিষ্ট অফিসারকে। এই সময়কালে যেহেতু তাকে বসে থাকতে হয়, সেহেতু তার বেতন বৃদ্ধিও ঘটে না, পদোন্নতিও আটকে থাকে। যখনই কোনো অফিসার সরকারের চোখে হয়ে ওঠে বাগী, তখনই তার জন্য নিশ্চিত হয়ে যায় বনবাস। পোশাকি নাম কম্পালসারি ওয়েটিং। প্রশাসনিক এই ব্যবস্থার ব্যবহার হয়ে থাকে, কিন্তু প্রশাসনিক কারণের চেয়ে বেশি রাজনৈতিক কারণেই। এর অন্যথা হয়নি বাম আমলেও, আর যার উত্তরাধিকার বয়ে নিয়ে চলেছে পরিবর্তনের সরকারও। দীপক ঘোষ, এবিপি আনন্দ। তো কেন্দ্রীয় সরকারে নেই। কেন্দ্রীয় সরকারে আমি দেখেছি কি হয়, যখন লোকের সংখ্যা পদের চেয়ে বেশি হয়ে যায়, তখন লোককে ডেকে বলা হয়, ভাই তুমি 2 মাস ছুটিতে যাও, ছুটিতে গেলে পরে ছুটিতে গেলে পরে এর ডিমোশন হবে না। তখন সে ছুটিতে যায়, তার পোস্টে হয়, আবার সে আরেকজন ছুটিতে যায়, তার পোস্টে হয়, ইতিমধ্যে আরেকটা পোস্ট কোনোভাবে ঠিক করা হয় আর কি। সেখানে তো কম্পালসারি ওয়েটিং এর দরকার হয় না। এই কম্পালসারি ওয়েটিং নামক বকচ্ছপটা সৃষ্টি হয়েছে বাম আমলে একমাত্র এই কারণে, যে লোককে আমি শিক্ষা ক্ষেত্রে আমি আসবো রঞ্জন বাবু আপনার কাছে। কিন্তু এই যে কম্পালসারি ওয়েটিং এর পোস্ট নিয়ে তথাগতদা বিতর্ক করছেন, এই পোস্ট মানে কার্যত রসিকতা করে, খুব নিষ্ঠুর রসিকতা হয়তো, কিন্তু ল্যাম্পপোস্ট করে কাউকে বসিয়ে দেওয়া হয়, কাউকে সরিয়ে দেওয়া হয় মূল কর্মকাণ্ড থেকে, তার বেতন বাড়ে না,
তার পদোন্নতি হয় না। আমি শিক্ষাক্ষেত্রে আসবো অমল মুখোপাধ্যায়ের কাছে। অমলবাবু, মধ্যখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, আপনি যদি বলেন যে এই গত 1.5 বছরের এই সরকারের শিক্ষাক্ষেত্রে কার্যকলাপকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এক কথায় শিক্ষার গুণগত উৎকর্ষ হয়নি, সিপিএমের ক্ষেত্রেও হয়নি, এখনও হচ্ছে না, এবং তার মূল কারণ হচ্ছে দলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে শিক্ষাকে বিচার বিবেচনা করা হচ্ছে। এইটা হচ্ছে মূল কথা। এখন এই ঘটনাটা যখন সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে তখন সরকার পক্ষ, বিশেষত আমাদের মুখ্যমন্ত্রী, অসম্ভব চটে যাচ্ছেন। বস্তুত গতকাল তিনি সংবাদ মাধ্যম সম্পর্কে যে বিষোদ্গার করেছেন তাতে আমি মর্মাহত বোধ করেছি এই কারণে যে এটা অবশ্য নতুন ঘটনা নয়। সিপিএম যখন ক্ষমতায় আসে তখন সিপিএম প্রচার করেছিল বুর্জুয়া বাজারি সংবাদপত্র অসত্য পরিবেশন করে। তারা বলেছিলেন তাদের মুখপত্রে যেটি প্রকাশিত হচ্ছে সেইটাই সত্য, বাকি সবই মিথ্যা। তাদের একটা অবশ্যই যুক্তি ছিল, তারা সে সময় সর্বহারার একনায়কতন্ত্রের স্বপ্ন দেখছেন, স্বভাবতই তারা এই সমগ্র ব্যবস্থাকে বুর্জুয়া ব্যবস্থা ভাববেন, এটা খুব অস্বাভাবিক ছিল না, একটা মতাদর্শগত ভিত্তি তাদের ছিল। কিন্তু পক্ষান্তরে আমাদের মুখ্যমন্ত্রী এটা স্পষ্ট যে উদারনৈতিক গণতন্ত্রের মধ্যে আমরা বাস করছি তিনি তার পূর্ণ সমর্থক বলে আমি বিশ্বাস করি। তিনি গণতন্ত্র প্রেমী, অর্থাৎ উদারনৈতিক গণতন্ত্রের প্রতি তার সম্পূর্ণ আস্থা আছে। এইবার উদারনৈতিক গণতন্ত্রের মূল কথাটা কি? দুর্ভাগ্যক্রমে এটা আমাকে একজন সামান্য রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে শাসক পক্ষকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে, এটা কিন্তু আমি খুব লজ্জাবোধ করছি। উদারনৈতিক গণতন্ত্রের অর্থ হচ্ছে লিমিটেড গভর্নমেন্ট, অর্থাৎ নিয়ন্ত্রিত সরকার। এ কথাটা 300 বছর আগে যিনি উদারনৈতিক গণতন্ত্রের প্রথম প্রবক্তা ছিলেন তিনি স্পষ্ট করে গেছেন, 17 শতকের একজন ইংরেজ দার্শনিক। যাই হোক, সেটা স্বতন্ত্র কথা। এখন প্রশ্ন এই, নিয়ন্ত্রণটা করবে কে সরকারকে? অবশ্যই জনগণ করবে, কিন্তু আজকের এই বৃহত্তর পটভূমিতে যেখানে পরোক্ষ গণতন্ত্র রয়েছে সেখানে জনগণের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সেই কারণে তাত্ত্বিক স্তরে ধরে নেওয়া হয় যে পার্লামেন্ট, অর্থাৎ সংসদ, যারা জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত, অথবা আইনসভা যারা জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত, তারাই সরকারকে নিয়ন্ত্রণ করবেন। সমস্যা হচ্ছে এইবার দেখা যাচ্ছে আইনসভায় যখন শাসক পক্ষের একটা বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা থাকে তখন তাদের সমালোচনা করবেন কে, তাদের নিয়ন্ত্রণ করবেন কে? এই পরিপ্রেক্ষিতে আসছে সংবাদপত্র তথা সংবাদ মাধ্যমের ভূমিকা। এই জন্য আমরা বলে থাকি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বা চতুর্থ মহল হচ্ছে সংবাদ মাধ্যম। এই সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে সরকারের সমালোচনা করা, সরকারের ত্রুটি বিচ্যুতি জনসমক্ষে প্রকট করে তোলা এবং যা কিছু সমাজে ঘটছে তার পূর্ণ চিত্র পরিবেশন করা। আশ্চর্যের কথা এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে ঘটনা, ধর্ষণের ঘটনা অতিরঞ্জিত করে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই যে সংবাদপত্র নিয়ে যারা চর্চা করেন তাদের প্রাথমিক শিক্ষা লর্ড বিভারব্রুকের কাছ থেকে। লর্ড বিভারব্রুক শিখিয়েছিলেন যে একটা কুকুর যখন মানুষকে কামড়ায় তখন সেটা সংবাদ হয় না, একটা মানুষ যখন কুকুরকে কামড়ায় তখনই হয় সেটা সংবাদ। কাজী এই সভ্য সমাজে, সুসভ্য সমাজে যখন ধর্ষণের মতো একটা বর্বরোচিত ঘটনা ঘটে তখন সেটা ওই মানুষের কুকুরকে কামড়ানোর মতো ঘটনা, এবং সেটা সবিস্তারে বর্ণনা করা সংবাদপত্রের দায়িত্ব। আমি যা সংবাদপত্র এ পর্যন্ত দেখেছি তাতে অতিরঞ্জিত তো কখনো করা হয়নি। যা কিছু ঘটেছে তার পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া হয়েছে। এই পূর্ণাঙ্গ বিবরণ দেওয়ার অধিকার তাদের আছে এবং এই পূর্ণাঙ্গ বিবরণ জানার অধিকার সাধারণ মানুষের আছে। এই কথাটা সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে রাখতে হবে। যদি তিনি এটা না মানেন, সংবাদপত্রের স্বাধীনতায় যদি তিনি হস্তক্ষেপ করার চেষ্টা করেন, তিনি যদি বলেন যে আপনারা আমার সমালোচনা করুন,
আমার কুৎসা করুন। কই মুখ্যমন্ত্রীর কুৎসা তো কখনো কোনো সংবাদপত্রে করা হয়নি, কখনো কি কোনোভাবে কুৎসা করা হয়েছে? করা হয়নি। কুৎসার কথা আসছে কোথায়? যেখানে সরকারের ত্রুটি বিচ্যুতি, যেখানে পুলিশ প্রশাসনের ব্যর্থতা, সেই কথাটাই বারবার সংবাদপত্র তুলে ধরছে। যার আমি একটা প্রমাণ দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে বারাসাতে দিনের পর দিন নানা ধরনের অসভ্য বর্বরচিত ঘটনা, নারী নিগ্রহের ঘটনা ঘটে চলেছে। সেটা সংবাদপত্রে প্রকাশ করা কি অপরাধ? মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্নের আমি জবাব চাই। অন্যদিকে এ কথাটাও বলতে চাই, সংবাদপত্রের আপনাকে একটা কাল্পনিক প্রশ্ন করতে চাইবো যে ধরা যাক এই যে যেরকম আসানসোলে যে ঘটনাটা ঘটলো, ধর্ষণের ঘটনা পলিটেকনিক কলেজে, এর সঙ্গে যদি বিরোধী দল, ধরা যাক যে পূর্বতন শাসক দল বামপন্থী কেউ যুক্ত থাকতেন, তাহলে এতটা অস্বস্তিকর হতো মুখ্যমন্ত্রীর কাছে? অমলবাবু, তাদের কি আমি সংবাদ মাধ্যম বলে স্বীকার করব? আমি করব না। আমার পরের প্রশ্নটা থাকবে যে আসানসোলে যে গণধর্ষণের ঘটনা ঘটলো, সেখানে আপনি শুনতে পাচ্ছেন? আসানসোলে যে গণধর্ষণের ঘটনা ঘটলো, সেখানে যদি শাসক দল তৃণমূল কংগ্রেসের মানুষজন যুক্ত না থাকতেন, ধরা যাক বিরোধী দল যুক্ত থাকতেন, তাতেও মুখ্যমন্ত্রীর এই উষ্মা কি সামনে আসতো? তাতেই মুখ্যমন্ত্রী কি সংবাদ মাধ্যমের ওপর এই ক্রোধ কি প্রকাশ করতেন? ধরা যাক যে বামপন্থী কর্মীরা এতে যুক্ত থাকলো, আপনার কি মনে হয় এই ক্ষেত্রগুলো পাল্টে যাচ্ছে, ভূমিকা পাল্টে যাচ্ছে? হতো না, এটা তো দেখতেই পাচ্ছি না। হতো না, এটাই তো দেখতে পাচ্ছি। এখানে দলকে বাঁচাতে হবে, দলতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তাতে সাময়িকভাবে হয়তো তারা উপকৃত হবেন, কিন্তু এক দীর্ঘমেয়াদী বিচারে জনসাধারণ তাদের ছুঁড়ে ফেলে দেবেন, যেভাবে তারা সিপিএমকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমি সমিতদার কাছে আসব। সমিতদা, আরেকটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যেটা সুচিত্রাদি ছোঁয়ার চেষ্টা করছিলেন, যে মানুষের পরিচয় দেগে দেয়া। আগের নন্দীগ্রাম পরবর্তী ক্ষেত্রেও আমরা দেখেছি, এখনো আমরা দেখতে পাচ্ছি। আমার খুব স্পষ্ট প্রশ্ন থাকবে যে ধরা যাক বিভাস চক্রবর্তীর মতো মানুষ, এই রকম নাট্য ব্যক্তিত্ব যখন একটা চিঠি লেখেন, সেই চিঠি থেকে যে অংশটা আমার পছন্দ মতো সেটা প্রচারিত হচ্ছে, যেটা আমার পক্ষে একটু অস্বস্তিকর হয়তো সেটাই চিঠির অন্তত 50%, সেইটা ততটা হচ্ছে না। আমি একটা ছোট্ট এই বিষয়ের ওপর, এই মানুষের পরিচয় দেগে দেওয়ার ওপর আপনার প্রশ্ন থাকবে, কিন্তু তার আগে আপনাদের দেখাতে চাইবো যে বিভাস চক্রবর্তীর পূর্ণাঙ্গ চিঠিটা আমরা কিন্তু এই প্রতিপক্ষ অনুষ্ঠানে পড়েছিলাম। তাতে একদিকে সেই দিনের সমাবেশের সিপিএম চরিত্র, বামপন্থী চরিত্র নিয়ে যার যেমন একাধিক কটাক্ষ ছিল, পাশাপাশি বিমল চক্রবর্তীকে কর্মক্ষেত্রে যে হেনস্থা হতে হচ্ছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন বিভাস চক্রবর্তী, এবং আরও কিছু অংশ ছিল অত্যন্ত বিশিষ্ট নাট্যকর্মী, দায়িত্বের সঙ্গে নানা কমিটির, সরকারি কমিটির দায়িত্ব সামলাচ্ছেন মাননীয়া অর্পিতা ঘোষ। তিনি চিঠিটা পড়েছেন এবং তিনি বলেছেন যে কোনো রকম এডিট তিনি করলেন না, তাকে ধন্যবাদ। একবার দেখে নেব যে অর্পিতা যখন চিঠিটা পড়েন ঠিক কী বলেছিলেন মাননীয়া অর্পিতা। আমি আজ কেন উপস্থিত থাকতে পারছি না তার কারণ এবার উল্লেখ করি। 7 অক্টোবরের সভার পরদিন থেকে একটি বিশেষ পত্রিকা শ্রদ্ধেয় শঙ্খঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত সহ থেকে শুরু করে আমাকে এবং বেশ কয়েকজন সহ নাট্যজনকে যে নোংরা এবং কুৎসিত ভাষা এবং ভঙ্গিতে ব্যক্তিগত আক্রমণ করে চলেছে, তার বিরুদ্ধে ঘৃণা জানাতেই আমি এই সভায় অনুপস্থিত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছি। উপস্থিত থাকলে সেই দুষ্কৃতীরা ভাবতো এবং বলে বেড়াতো যে তাদের ভয়েই আমি সভায় হাজির হয়েছি। যে মত বা পথেরই হোক না কেন, নাট্য সমাজের মানুষরা চিরকালই আমার শ্রদ্ধেয় স্বজন, আত্মার আত্মীয়। তাহাদের কেহ কেহ অধম হইলেও আমি উত্তম হইব না কেন? আমি নিশ্চিত যে অংশটা আমরা হাইলাইট করে দিয়েছি সেই অংশটা অর্পিতা নিঃসন্দেহে ইচ্ছাকৃতভাবে বাদ দেয়নি। নিঃসন্দেহে ওখানে পড়তে আলোর সমস্যা ছিল বা অন্য কোনো সমস্যা হয়তো বাদ পড়ে গেছে। আমরা দেখে নেব যে মাননীয় অর্পিতা ঘোষ দায়িত্বের সঙ্গে নানা সরকারি কমিটির দায়িত্ব সামলাচ্ছেন। তিনি এই চিঠিটা পড়েই বলেন যে তিনি কিছু এডিট করেননি, দায়িত্বের সঙ্গেই বলেন। কি বলেছিলেন তিনি দেখব।
এটা বিভাস দা পাঠিয়েছেন আপনাদের সকলের উদ্দেশ্যে। আমি পুরোটাই পড়ে দিলাম, কারণ এর মধ্যে কোনো এডিট করাটা যুক্তিযুক্ত বলে আমি মনে করি, তাই পুরোটাই পড়ে শোনালাম। আমি আবার বলছি, আমি আবার দেখাবো যে মাননীয় অর্পিতা ঘোষ কি কোনো অংশ বা কোনো শব্দ বাদ দিয়েছিলেন। আমার মনে হয়, আমি নিশ্চিত যে এটা ইচ্ছাকৃত নয়, তবু একবার আপনাদের দেখাবো। আমি আজ কেন উপস্থিত থাকতে পারছি না তার কারণ এবার উল্লেখ করব। 7 অক্টোবরের সভার পরদিন থেকে একটি বিশেষ পত্রিকা শ্রদ্ধেয় শঙ্খঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত সহ থেকে শুরু করে আমাকে এবং বেশ কয়েকজন সহ নাট্যজনকে যে নোংরা এবং কুৎসিত ভাষায় ও ভঙ্গিতে ব্যক্তিগত আক্রমণ করে চলেছে, তার বিরুদ্ধে ঘৃণা জানাতেই আমি এই সভায় অনুপস্থিত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছি। উপস্থিত থাকলে সেই দুষ্কৃতীরা ভাবতো এবং বলে বেড়াতো যে তাদের ভয়েই আমি সভায় হাজির হয়েছি। যে মত বা পথেরই হোক না কেন, নাট্য সমাজের মানুষরা চিরকালই আমার শ্রদ্ধেয় স্বজন, আত্মার আত্মীয়। তাহাদের কেহ কেহ অধম হইলেও আমি উত্তম হইব না কেন? এই একটা অংশ ছিল যেটা নিঃসন্দেহে ওখানে আলোর অভাবেই হোক বা কোনো কারণে অর্পিতা মিস করে গেছেন, যে রাজনৈতিক পালাবদলের পর আমার রাজনৈতিক অবস্থানের সুবাদে এই সব দান্দাবাজ কলমচিদের ক্ষমতার চারপাশে ঘোরাঘুরি করতে দেখলেও আমার কাছে নাট্য সমাজের মানুষরা চিরকালই আত্মীয়, পরমাত্মীয়। মধ্যিখানের অংশটা নিঃসন্দেহে মিস করে গেছেন। আমি সমিতদার কাছে যাব। সমিতদা, এই যে মানুষের পরিচয় দেখে দেয়া, রাজনৈতিক ছাপ দেখে দেয়া, স্টুডিওতে গেলে বলা যে টাকা পয়সা নিচ্ছে, এটা কতটা কি মনে হয় বড্ড মেরুকরণ হয়ে যাচ্ছে আমাদের মানুষদের? না, এটা আমার তো প্রথম অবাক লাগে। আমি জন্মের পর আমি যে হিন্দু, আমি কি করে হিন্দু হলাম, কে কি করে একজন মুসলিম হলেন, আমি জানি না। আমরা মানুষটা একটা ধরে নিই, এখানে জন্মেছে তাহলে সে হিন্দু, এখানে জন্মেছে সে মুসলিম। এটা তার থেকেও ভয়ঙ্কর। তার ভয়ঙ্কর কেন? তাও আমি যদি পুজো করি আর না করি বলবে হিন্দু, আমি নামাজ পড়ি না পড়ি অ্যাটলিস্ট মুসলিম বলবো, আমার টাইটেল আছে। তো এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ, কোনো ব্যক্তি যদি কোনো তার ব্যক্তিগত স্টেটমেন্টও দেন এবং তাতে যদি কোনো রাজনৈতিক দল তার পক্ষে না যায়, তখন সেই রাজনৈতিক দল বলছে উনি তো ওই রাজনীতি করেন। আবার কিছুদিন পরে সেই ব্যক্তি যদি এমন একটা সমাজের কোনো একটা ঘটনার কথা বলেন, তখন তারাই আবার বলছেন না 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 উনি তো ওই রাজনীতি করেন। এই যে মেরুকরণটা হচ্ছে, এটা আমার মনে হয় সামগ্রিকভাবে আমাদের সবারই ক্ষতি হচ্ছে। এবং তাতে, এবং সবচেয়ে যেটা আমার খারাপ লাগে, ঠিক আছে তাও অবধি আমি মানছি, কিন্তু তাদের স্টেটমেন্টটা যে ভুল, সেই জন্য তখন একটা দায়িত্ব পড়ে যাচ্ছে আমাদের সবার, যে আমরা যেন সেই ব্যক্তি, তার স্টেটমেন্টটা কোনো সমাজে গুরুত্ব নেই, সেটাকে বোঝানোর জন্য সেই ব্যক্তি সম্বন্ধে আমরা প্রচার করতে শুরু যে উনি ওই রাজনীতি করেন, সুতরাং উনি যা যা বলছেন এটা। এবং তাতে গিয়ে তাকে যেইভাবে হেয় করা হচ্ছে, এটা একটা ভয়ঙ্কর দিক। এটা আমরা দীর্ঘদিনের প্রক্রিয়া। একটা প্রশ্ন রাখছি খালি, যেসব যারা আজ এই পার্টি করেন আবার কাল ওই পার্টি করেন আবার পরশুদিন এই পার্টিতে ফিরে আসেন, যেমন বর্তমান মন্ত্রিসভায় বেশ কিছু মন্ত্রী আছে। আমি রাজনীতির দলের সম্বন্ধে আমার যথেষ্ট, আমি ওটা কোনো মন্তব্য করতে চাই না, তারা নিজ দায়িত্বে যান। আমি যেটা আমাকে একটু বলতে দিন, আমার যেটা বক্তব্য, আমি সত্যি সত্যি খুব দুঃখ পেয়েছি যখন জানলাম যে সৌমিত্রদা, বিভাসদা এবং রুদ্রপ্রসাদ সেনগুপ্ত সম্বন্ধে ওনারা যাই বক্তব্য রাখুন, কিন্তু ওনারা যে বাঙালির কাছে এবং ভারতবাসীর কাছে এবং পৃথিবীর কাছে তাদের কন্ট্রিবিউশনটা, তাদের কাজের মধ্যে, এটাকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। সুতরাং সেই ভদ্রলোক, তার কি আজকে 75 বছর বয়সের একজন মানুষের তার নিজস্ব একটা স্টেটমেন্ট দেওয়ার অধিকার নেই? আমার যে 56 বছর বয়স, আমি একটা নিজস্ব স্টেটমেন্ট দিতে পারবো না? আমাকে চিন্তা করতে পারে এই স্টেটমেন্টটা দিলে তো এই পার্টি খচে যাবে। তাহলে তো সেইখানে তো বাস করাটা সত্যি সত্যি আমি বলছি এটা ভয়ানক একটা জায়গা। আমার তো কপাল ভালো, আমার মনে হচ্ছে আমি এমন একটা মিডিয়ামে কাজ করি যে আমাকে এইখানে যদি আটকে দেয়, আমি সেটা আমেরিকাতে শো করবো, কি বম্বেতে শো করবো, কি দিল্লিতে শো করবো। কিন্তু আমি যদি বাঙালি গায়ক হতাম তাহলে আমার সর্বনাশ হয়ে যেত। সর্বনাশ হয়ে যেত। আমি বলছি এটা একটা ভয়ঙ্কর দিক। কেন আমার মনে আছে, আমি এইখানে যাইনি, খুব পরিষ্কার কারণ, আমি যেদিন একদিন দেখলাম যে ব্রাত্য বলছেন, ব্রাত্য আমার একদম বন্ধু বিশেষ, উনি বলছেন যে এটা নাট্যকর্মীদের ব্যাপার, খুব ভালো কথা। কিন্তু একটা দিন কিন্তু এটাও ঘটনা যে যেদিন, এবং সেদিন ঘটনাচক্রে আমি এই স্টুডিওতেই ছিলাম, সেই দিন এই স্টুডিওটা অপবিত্র ছিল না। আজকে যারা এই স্টুডিওটাকে অপবিত্র বলছেন, যেটা আমি দেখলাম, সেই দিন এই স্টুডিওতে যখন অর্পিতা ঢুকলেন, সবে তখন পশু খামারের ঘটনাটা ঘটেছে, এইখান থেকেই প্রথম টেলিকাস্ট হয়, এইখান থেকেই। আমার কথা হলো, সেদিন যদি এটা সত্যি হয়, তা আজকে এটা একটা এমন একটা কেন নরক হবে? এই জায়গাগুলো। এবং আমার আরও একটা বলার আছে,
সমস্ত রাজনৈতিক দলগুলোর তো নিজস্ব মুখপত্র রয়েছে, সেইখানে তো তারা প্রতিদিন লিখছেন, তো তারা তাদের কথাটা লিখুক না। সেগুলো অন্য কাগজ বা অন্য টেলিভিশন চ্যানেল সে কেউ কিছু বললে এটা বোধহয় আমার মনে হয় না খুব একটা আমাদের পক্ষে ভালো হচ্ছে। এবং আমি জানি হয়তো এইটুকু বলার অধিকারও আমার থেকে, আমি জানি না এরপরে কি হবে, কিন্তু আমি যেটা বলছি আমি এটাই বলবো। আমি এটা আগেও বলেছি, এবং আগে যখন আমি বলতে গেছি তখন ঘটনাচক্রে আমাকে এখনো নিশ্চয়ই আমার বন্ধুরা কেউ বলেননি যে আমি অ্যাটলিস্ট সিপিএম করি, কিন্তু সিপিএম দীর্ঘ দিনের পর দিন কয়েক বছর ধরে যখন আমরা নন্দীগ্রাম উপর আমরা এবং সমস্ত গড়বেতা সমস্ত জায়গাগুলোর যখন আমরা প্রতিবাদ করি দিনের পর দিন, তখন কিন্তু সিপিএম কন্টিনিউয়াসলি বলে গেছে এই লোকগুলো তৃণমূল, এবং অ্যাজ ইফ তৃণমূল করাটা অপরাধ না। আমার কথা কেউ, এবং আমরা ওরা সবচেয়ে দুঃখের, এবং আমরা সত্যি সত্যি আশা রাখি এখনো আমি 235 আমরা 235 আর ওরা এই কথাটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন তার এই কথাটা বলার জন্য। আমার কথা শেষ না, আমি ছোট করে শেষ করছি। এটাও স্বীকার করবেন না, এই কথাটা একটা বললাম যে আমি শেষ করব, অপরাজিতাও হচ্ছে মানসিকতা। আমার খালি এইটুকুই বক্তব্য। আমি এইটুকুই বলতে চাই, আমি এইটুকুই বলতে চাই, এই যে আমরা ওরা রাজনীতিটা চলেছিল দীর্ঘদিন ধরে, আমরা না আমি একটু বলে নিই, আমরা সত্যি সত্যি অ্যাটলিস্ট আমি আমার ব্যক্তিগতভাবে বলতে চাই, আমি সেটা থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম। কেন? যাতে, এবং আমরা অনেকেই চাই, আন্তরিকভাবে চাই, কয়েকজন তারা আমি জানি না তাদের কেন তারা এটা নিয়ে ভাবছেন না, এবং নিশ্চয়ই ভবিষ্যতে ভাববেন, কিন্তু এইটা যদি এই মুক্তিটা যদি না হয় তাহলে কিন্তু আমার মনে হয় ভবিষ্যতে সত্যি আমি তো পারি, আমার কি দরকার আছে, আমি ছবি আঁকছি, আমি ঘরে বসে ছবি আঁকবো, লোকে কিনবে কি দেখবে, যা একটা কিছু করবো, হ্যাঁ, আর চ্যানেলে আসলে আমি টাকা নিয়ে প্রচুর বড় লোক হয়ে গেলাম এটা তো বলবে না। কিন্তু যখন আমার আরেকটা প্রশ্ন থাকবে যে যাদের যে কোনো পেশাদার চ্যানেলই আনে তারা তো বিশিষ্ট জন ভরে, মানে তোমার যদি নিজের ক্ষেত্রে নামডাক না থাকতো নিঃসন্দেহে তুমি এই আমন্ত্রণ পেতে না। সেখানে আমাদের বক্তব্য যেটা বারবার অভিযোগ যে এখন নাকি সংবাদ মাধ্যমে নিজস্ব বুদ্ধিজীবী থাকে, তো আমাদের আমি বলছি তাহলে যারা এই অভিযোগ করছেন তারা আমাকে 25 লাখ টাকা দিয়ে বলুন না আপনি সংবাদ মাধ্যম এটা বলুন, দেখি আমি বলি কিনা। সুমন একটা কথা আমি বলছি, এই যে ওখানে বললেন না যে আসুন না ভোটে, এইটা মানে আমি জানি না ওনার ধারণা আছে কিনা, সংবাদ মাধ্যমে যারা লেখেন, যারা বলেন, যারা এই সমস্ত কাজের মধ্যে আছেন, প্রতিদিন তাদের জনগণের দরবারে যেতে হয়, প্রতিদিন তার পরীক্ষা দিতে হচ্ছে। উনি এটা মানে এটাকে বলতে, এটাও একরকম ভোটেই যাওয়া, প্রতিদিন তাদের সুচিত্রা যেতে হয় কি না, হ্যাঁ প্রতিদিন। এবং যদি কোথাও এতটুকু কোনো ভুল হয় তাহলে কিন্তু জনগণই আমাদের শুধরে দেয় যে এটা ভুল লিখেছো, এটা ঠিক না, এই কথাটা ঠিক না। হ্যাঁ, আর আমরা সরাসরি যারা রাজনীতিতে যুক্ত নই তাদের কোনো সামাজিক দায়বদ্ধতা নেই, তারা কিছু বলতে পারবেন না, 5 বছরে একবার যায় পলিটিশিয়ানরা, 5 বছরে একবার যায়। আমি সংকেত বাবুর কাছে আসবো। সংকেত বাবু, আমাদের যেখান থেকে এই আলোচনা শুরু হয়েছিল যে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, প্রশাসন, এই যে কম্পালসারি ওয়েটিং এর রাজনীতি, আপনাদের সংগঠনের তরফ থেকে আপনাদের সহকর্মীরা কখনো এটা ফেস করতে হচ্ছে? দেখুন, আজকে বিমল বাবুর সাথে যে ঘটনাটা ঘটেছে, যেহেতু শুধুমাত্র সরকারি কর্মচারী ছাড়াও ওনার একটা পরিচিতি আছে, তাই ব্যাপারটা সামনে এসেছে। কিন্তু এটা ঘটনা, এই ধরনের হ্যারাসমেন্ট আমাদের মতো সাধারণ সরকারি কর্মচারীদের আগের জামানাতেও পেতে হয়েছে, এবং এই জামানাতে আমরা আশা করেছিলাম আমরা এর থেকে বেরোতে পারবো, কিন্তু বেরোতে পারিনি। আমি দু একটি উদাহরণ দিতে চাইছি। ধর্মদাস চ্যাটার্জি আমার সিনিয়র স্যার, ডেপুটি সেক্রেটারি ছিলেন আমাদের ক্যাডারে, জেনারেল ক্যাডার, সেক্রেটারিয়েট সার্ভিস, এলআরে কোনো একজন আমলা বাম জামানায় আগের সরকারকে তোষামত করে কোনো একটা জায়গায় একটি বিশেষ জমি পেয়েছিলেন, এনওসি নেননি। আমি প্রপার্টি কিনলে আমাকে এনওসি নিতে হবে, ওই আমলা নেননি, আমি নাম নিচ্ছি না, কিছু বলছি। এইবার জামানা পরিবর্তন হয়েছে, তাকে অনেক বেশি করে সেই আমলা যে এখন তৃণমূল হয়েছেন প্রমাণ করতে হবে। উনি রাতারাতি একটা পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভালের জন্য ফাইল ইনিশিয়েট করেছিলেন। এই ভদ্রলোকের মেরুদণ্ড আছে। ইনি বলেছিলেন ওই আপনি যে জমিটি পেয়েছেন তার সোর্সটা না জেনে আপনি বললেন আপনার কথা মতো আমি লিখে দিতে পারবো না। ওনাকে কম্পালসারি ওয়েটিংয়ে চলে যেতে হয়েছে জুলাই 2011, মানে জাস্ট পরিবর্তনের 2 মাসের মধ্যে, এবং ডিসেম্বর 2011 আপ টিল রিটায়ারমেন্ট উনি কম্পালসারি ওয়েটিংয়ে থেকে রিটায়ারমেন্ট করেছেন। কেউ জানতো না, আজ বিমলবাবুর ব্যাপারটা সামনে এসছে বলে
ধর্মদার কথাটা আমি বলার সুযোগ পেলাম। একই রকম ভাবে এই জিনিসগুলো বরাবর ঘটছে। স্টাফ সিলেকশন কমিশন বলে একটা কমিশন তৈরি করা হয়েছে সল্ট থেকে। এটা নাকি এই কমিশন, মানে প্রথম কথা হচ্ছে এটা তো কনস্টিটিউশনাল বডি নয়, পাবলিক সার্ভিস কমিশনের মতো নয়, পাবলিক সার্ভিস কমিশন কনস্টিটিউশনাল করতে পারে। এটা যেটা তৈরি হয়েছে এটা পার্ট ডিপার্টমেন্টের কন্ট্রোলড একটা সিলেকশন বডি হয়েছে, ভালো কথা। তাতে যে কর্মচারীদের নিয়োগ করা হলো তার তো একটা ডেফিনিট পলিসি থাকবে। ধরুন আমি প্রমোশন পেলাম, ওখানে 10টা ইউডি পোস্ট হয়েছে, আমি এলডি থেকে ইউডি হলাম, আমি সিনিয়রিটি বেসিসে যাবো, একটা পলিসি থাকবে। 10 জনকে বেছে, মানে ওখানে 20টা ইউডি পোস্ট হলো, তার মধ্যে 10 জনকে বেছে ওখানে নিয়ে যাওয়া হলো। তাদের না প্রমোশন, না 12, 15, 25, 16 কোনো গল্প নেই। একদম একটি বিশেষ সংগঠনের 10 জনই পোর্টফোলিও হোল্ডার। আপনারা কি বিশ্বাস করেন ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন থেকে প্রকৃতপক্ষে নিরপেক্ষ রিক্রুটমেন্ট সম্ভব? আর এই 10 জন ছাড়া আর কোনো যোগ্য লোক ছিল না? আর যোগ্য লোক ছিল না। আমি আরটিআই করেছিলাম, আরটিআই আমি জানতে চেয়েছিলাম যেটা কিভাবে হলো, নোটশিটটা দেওয়া হোক। নোটশিট আমাকে দেওয়া হয়েছে, সেই নোটশিটে পরিষ্কার লিখে দিয়েছে যে এই 10 জন যে ডিফারেন্ট দপ্তরে কাজ করতেন সে দপ্তরের বিভাগীয় প্রধানরা অর্থাৎ সচিবরা এদের নাম সুপারিশ করেছে। রাতারাতি ওইটা পাওয়ার সাথে সাথে আমি পরের দিনই আরটিআই করি যে ওই যে সুপারিশপত্রগুলি তো গভর্নমেন্ট ডকুমেন্ট, আমাকে দেওয়া হোক। আর উত্তর নেই। আমি অ্যাপিল করেছি এবং আমি জানি উত্তর পাবো না। আর কমিশনে গেলে তো 6 মাস 8 মাস, তো আলটিমেটলি এটা তো ততদিনে হয়তো রিক্রুটমেন্ট চালু। একটা বিষয় সংকেত বাবু, সুমন, এখানে পাবলিক সার্ভিস কমিশনকে দুর্বল করে কিন্তু তার এখতিয়ার ছেটেই কিন্তু এই স্টাফ সিলেকশন কমিশনটা, সেটাও কিন্তু বিপজ্জনক। বিপজ্জনক তো, কারণ পাবলিক সার্ভিস কমিশন একটা কনস্টিটিউশনাল বডি। না অঞ্জনবাবু, এখানে একটা কথা বলি, পাবলিক তার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে অস্বচ্ছতা থাকবে সেইটাকে বোধহয় গভর্নমেন্ট ভয় পাচ্ছে। এবং সত্যি কথা বলি, পাবলিক সার্ভিস কমিশনের প্রতি অন্তত আমরা ভীষণভাবে ওই সংস্থাটার প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ একটা ঘটনা বলছি, পাবলিক সার্ভিস কমিশন যদি না থাকতো তাহলে আপনাদের জামানায় আমাদের মতো অবামপন্থী মানুষরা চাকরি পেত। সে কি আমাদের আমলে অবামপন্থীরা চাকরি পেয়েছে? আপনি অন্তত হেলথ ডিপার্টমেন্টে পিএসসি বহুদিন বন্ধ আছে। বাবু নিশ্চয়ই জানেন যে এবার একদম আমি শেষ সময় বলছি, কয়েকটি এক্সাম্পল দিয়ে বলছি। একটা মাস ট্রান্সফারের পলিসি তৈরি হলো, কি ব্যাপার একদম এটা খুব মানে আমাদের পক্ষে খুব অপমানকর, মানে আমরা যারা সরকারি চাকরি করি, আমরা কর্মচারী, সেইটাতে আমি বলেছিলাম যে এই যে পলিসিটা হচ্ছে যে সবাইকে একটা সার্টেন পিরিয়ড হলে এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে সরিয়ে দিতে হবে, এই পলিসিটা তৈরি করা হলো, এটা আমি জানতে চেয়েছি। আমি যে নোটশিটটা পাই তাতে দেখা যাচ্ছে ওই নোটশিটে বলা হচ্ছে একদম এই ল্যাঙ্গুয়েজে, দ্য এমপ্লয়িজ হু আর ইন দ্য সেম ডিপার্টমেন্ট ফর আ স্প্যান অফ মোর দ্যান 12 years gradually becomes inefficient and vested interest develops. My God. আমি যদি আপনারা চান আমি শীট দেখিয়ে দিতে পারি। এবং সেটাকে এন্ডোর্স করলেন চিফ সেক্রেটারি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমার দুটি প্রশ্ন, ওই নোটের ঠিক পরেই, মানে ওটা হচ্ছে 3 নম্বর প্যারাগ্রাফে এই কথাটা লেখা, তার পরের প্যারাগ্রাফে লেখা, দিস পলিসি হাউএভার ডাজ নট অ্যাপ্লাই টু সিএমও, গভর্নর সেক্রেটারিয়েট অ্যান্ড চিফ সেক্রেটারিজ অফিস। এবার দুটো জিনিস কিন্তু একসাথে সত্য হতে পারে না। যদি এটা ধরে নেওয়া যায় যে কোনো মানুষ 12 বছর এক দপ্তরে থাকলে ইনএফিশিয়েন্ট হয়ে যান, তাহলে এই গভর্নমেন্ট কি চাইছে চিফ মিনিস্টার্স দপ্তরটাকে ইনএফিশিয়েন্ট লোকদের দিয়ে ভরিয়ে দেওয়া? আর যদি সেটা না হয় তাহলে ওটা সত্য না। আমাদের প্রশ্ন হচ্ছে যে কোনো একটা পলিসি থাকবে, রুল শুড অ্যাপ্লাই টু এভরিবডি। আরেকটা কথা বলি, আজকে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একজন গরিব কৃষক, মানে সময়টা খুব কম, মানে বলার অনেক, একজন গরিব কৃষক, আমি নাম বলে দিচ্ছি, নাম হচ্ছে মুক্তারাম নস্কর। আচ্ছা, 29/2/2012 ওনার 18 কাঠা জমি আছে সোনারপুরে, 18 কাঠা জমি। এবার সোনারপুর তো আজকের তো সোনারপুর আনডাউটেডলি ভীষণ ডেভেলপ করে গেছে, প্রমোটারদের ওনার জমির ওপর নজর। উনি মানে সেই প্রমোটার মানে যারা 13 মে অব্দি সিপিএম ছিল, দুপুর 2টোর পর থেকে তৃণমূল আছে, সেই ধরনের প্রমোটার। এইবার স্বাভাবিকভাবে উনি টিভিতে দেখেছেন যে এখন যিনি বাংলার মুখ্যমন্ত্রী তিনি কৃষকের জন্য লড়াই করেন। তো ভদ্রলোক চলে এসেছিলেন একদম রাইটার্স বিল্ডিং, আমি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবো, আমার জমি প্রমোটার নিয়ে। এবার রাইটার্স আসলে তো মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা হয় না, তো যারা সিএমও স্টাফ তারা বলেছে আপনি নিচে যান, 28 নম্বর ঘরে চিঠি জমা দিন। মুক্তারবাবু চিঠি দিতে, ওখানে কোনো একজন সিএমওর কর্মী, সে তাকে বলেছে দেখি কাগজপত্র কি ব্যাপার করে সব দেখে টেকে, বলে না এটা নেওয়া যাবে না, বলে ওপরে লিখে দিলে নেওয়া যাবে না। আমি জানতে চেয়েছিলাম ফিনান্সে গ্রুপ পিতে, যেখান থেকে আমাদের রুল ফ্রেম হয়, যে একজন সরকারি কর্মচারী, সে আধিকারিক হোক গ্রুপ ডি হোক, আমি অন দ্য চেয়ার, আমি ডিউটি অবস্থায় কোনো পাবলিক আমার কাছে সার্ভিস চাইতে আসলে
আমি লিখে দিতে পারি কি? কাগজে বেরিয়েছে। হ্যাঁ, এবং আমাকে ফিনান্স থেকে বলেছে মানে এটা পারে না। এবার সিএমওতে জানতে চেয়েছি, উত্তর নেই। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ওই যেই ব্যক্তি ওটি লিখে দিলেন, মানে দুজন ছিলেন আর কি, যে মহানুভাবদের বদলির নীতি যাদের উপর কাজ করে না সেরকম দুজন, তার মধ্যে একজনের বাড়ি সোনারপুর। এটা খুব ইন্টারেস্টিং। এবং হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ দ্যাট প্রমোটার। মানে মুক্তারাম বাবু রজার্সের মোড় পেরোয়নি, মানে আমাদের রাইটার্স থেকে কোনায় যে রজার্স দোকানটা, রজার্সের মমতাজউদ্দিনের ওইটা পেরোয়নি। ওখান থেকে টেলিফোনে কথা কনভারসেশন হয়ে গেল যে আপনার চিঠিটা নিচ্ছি না, রাত্রিবেলা রফা হয়ে যাবে। সো দিস ইজ দি সিচুয়েশন। এই জিনিসটা আমরা ফেস করছি। আমাদের দুজন মানে আমাদের সংগঠনের পদাধিকারী একদম স্টেট লেভেলের, আইএনটিইউসি অনুমোদিত কনফেডারেশন, তারা দুজন এইরকমই একটি ঘটনা, চিঠি কেন জমা নেওয়া হবে না প্রতিবাদ করতে গেছিলেন। তাদের বিরুদ্ধে একদম মিথ্যে মামলা দিয়ে দেওয়া হয়েছে। কেস নাম্বার হচ্ছে 323, 13/4/2012। ধারা দিয়েছে 353, 509, 427, 114। 509 মানে হচ্ছে ওই মহিলাদের অবসিন জেস্টার, শ্লীলতা, মডেস্টি, ডিগ্রেডিং মডেস্টি অফ ওমেন। আপনি ভাবতে পারেন আমরা নিজেরা, মানে এবার গভর্নমেন্টের তরফ থেকে না, আমরা ইউনিয়নের তরফ থেকে বারবার পুলিশ কমিশনারের কাছে চিঠি দিচ্ছি যে সিসিটিভির ফুটেজ আপনি প্রিজার্ভ করুন, উই ওয়ান্ট ইট। কোনো রিপ্লাই নেই। চার্জশিট দিয়ে দিয়েছে যে এরা নাকি গিয়ে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে। মানে একটা কেস তো সাজাতে হবে, মানে প্রতিবাদী কণ্ঠটাকে স্তব্ধ করে দেওয়া, তার ছিঁড়ে ফেলেছে। 3:50 এই ঘটনা ঘটেছে বলে বলছেন, 4:05 ওই দিনই ওইখানে চিঠি রিসিভ হয়েছে। কি করে সম্ভব আপনি বলুন? আর সব থেকে বড় কথা, যিনি কমপ্লেনটা করছেন তিনি ওইখানে অ্যাসাইন জবই নেই তার। আর একটা শেষ এক্সাম্পল দিয়ে আমি শেষ করব, বদলি নীতি। এই যে 12, 15, 25, দেখুন কে 25 বছর ধরে এক ডিপার্টমেন্টে ছিল, সে কি করেছে, তাই জন্য তাকে, এটা কিন্তু কোনো যুক্তি হতে পারে না যে একটা লোক এই ডিপার্টমেন্টে 20 বছর আছে, অর্থ থেকে তুলে ছুড়ে ফেলা। আর যদি আমি তর্কের খাতিরে ধরেও নেই ওই ইনএফিসিয়েন্সি তত্ত্ব সঠিক, ভেস্টেড ইন্টারেস্ট ডেভেলপমেন্টের তত্ত্ব সঠিক, তাহলে দেয়ার শুড বি আ পলিসি। আমি ধরুন আইএনসিএতে আছি, এক্সিজেন্সিস অফ সার্ভিসে বদলি করতে পারে, তাছাড়া তো না। এবার আমি আজকে আইএনসিএতে আছি, আমার 25 বছর হয়ে গেছে, আমি আইএনসিএ থেকে সরবো, এটা সত্য। কিন্তু ভ্যাকেন্সি তো পিডব্লিউডি তো আছে, এগ্রিকালচারও আছে, এডুকেশনও আছে, আমি কোনটায় যাব? এই সিলেকশনটা কিভাবে হবে আমি জানতে চেয়েছিলাম। দেয়ার ইজ নো পলিসি, একদম পার্ট ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দিয়েছে। এবং অদ্ভুত ব্যাপার দেখুন, দলতন্ত্রের জায়গাটা কোথায়? ওই অর্ডারটা যদি জাস্ট দপ্তর চেঞ্জ করে দাও, এটাই যদি উদ্দেশ্য থাকতো, প্রথম একটা অর্ডার বেরোলো, দেখা গেল কোনো একটি সংগঠনের ভাইস প্রেসিডেন্ট যে রাইটার্সে ফিনান্স ডিপার্টমেন্টে ছিল, তার পোস্টিং হয়েছে আরবান ডেভেলপমেন্টে, অর্ডার ক্যান্সেল। আরেকটা অর্ডার বেরোলো, দেখা গেল সেই ব্যক্তি ফিনান্স থেকে চলে এসছেন হোমের প্রতি অত মোহ নেই, দখল নিতে হবে সিএমও আর পার, কারণ পারটা হচ্ছে সমস্ত বিসিএস, আইএস এবং কর্মচারীদের পোস্টে, পার মানে পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস। ওইটা যদি আপনি কন্ট্রোল নিতে পারেন, তাহলে সমগ্র প্রশাসনটাকে পুলিশের বড়বাজারের পোস্টিংয়ে আপনি কনভার্ট করতে পারবেন। ওই জায়গায় তো আসল। তাই ওইটাকে কেপটিন অ্যাবিয়েন্স করা হলো, করে আবার অর্ডার বেরোলো। সেই অর্ডারে ওই বিশেষ সংগঠনের বিশেষ পদাধিকারী পোস্টিং পেয়ে গেলেন পার সিসিডব্লিউ। ফিনান্স অ্যাকাউন্টস ভেঙে দেওয়া হলো, অ্যাকাউন্টসের লোকেরা বিভিন্ন দপ্তরে ছড়িয়ে গেল। ফিনান্সের একজন বিশেষ লোক, সে কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টের স্টাফ, তার 12 হয়নি, তার প্রমোশন নেই, কিচ্ছু না। আমার কাছে সহস্র এক্সাম্পল, তাকে পার সিসিডব্লিউতে পোস্টিং দিয়ে দেওয়া। সব থেকে বড় কথা, 13ই মে রেজাল্ট বেরোনোর পর, 20শে মে শপথ গ্রহণের পর, মে মাসের লাস্ট উইকে সিএমওকে যে রিস্ট্রাকচারিং করা হয়েছিল, কোন পলিসিতে? যেই 72 জন লোককে আপনি তুলে সরিয়ে দিলেন, নতুন 72 জনকে আনলেন, কিসের বেসিসে? খুব দুঃখজনক হলো এই কথা সত্য, ওই যারা সরে গেছিল 72, তার মধ্যে 2-1 জন আমার বিশেষ পরিচিত, হয়তো আমার সংগঠন করে না, বাট পার্সোনালি এসে। তার মধ্যে একজন সেন্ট্রাল স্টেশনে দাঁড়িয়ে দুঃখ করে বলেছে, কি বলবো সংকেত, 13 তারিখ আর 20 তারিখ সবুজ আবির মেখে বাড়ি গিয়ে ফিরলাম, আর 21 তারিখ ট্রান্সফার অর্ডার নিয়ে ফিরলাম, বউকে বলতে পারছি না কি বলবো, যে দলকে সমর্থন হয়েছে ক্ষমতা এসছে বলে সরে গেলাম। লাস্ট শেষ করবো, আমার সময় একেবারে শেষ। যারা এটা কন্ট্রোল করছে, যারা এখন বর্তমানে নিজেদেরকে, যদিও সরকারি কর্মচারীরা আমরা কেউ দলের হতে পারি না, নিজেদেরকে তৃণমূল ক্লেম করে যারা এই পুরো ব্যাপারটা কন্ট্রোল করছে, আপনাকে বলে রাখি, নন্দীগ্রামে গুলি চালানোর পর দর্শকহীন নন্দনে সেই দিন রিল পৌঁছে দেওয়ার দায়িত্বে এই মানুষগুলো ছিল। সেই দিনকে তারা সব থেকে বেশি কোঅর্ডিনেশন ছিল।
আজকে তারা উগ্র তৃণমূলী। আজকে ব্যাপারটা শেষ করি। ব্যাপারটা হচ্ছে এখন যেটা হয়েছে আইপিসি, সিপিসি, সিআরপিসি নেই, এখন মমতা পিসি চলছে। উনি যা বললেন দ্যাট ইজ কোড হচ্ছে, এরপর আর বলার কিছু নেই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করলাম বিভিন্ন সরকারি ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমার আপনার সাধারণ দৈনন্দিন জীবনে, সেই শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, প্রশাসন, এই অংশগুলো কিরাম চলছে তার একটা ছবি তুলে ধরার জন্য। হয়তো অনেক অভিযোগ আছে এবং বিশ্বাস করুন আমরা সব থেকে খুশি হব যদি এই সমস্ত অভিযোগ মিথ্যে হয়, এগুলো সমস্ত সংবাদ মাধ্যমের কল্পনা এবং চক্রান্ত হয়। আমার আপনার মতো সাধারণ মানুষ যাতে সরকারি সংস্থায়, সরকারি সিস্টেমে গিয়ে সেই সার্ভিসটুকু পাই, সরকারি কর্মচারী যারা আছেন তাদের ওপর ওই কম্পালসারি ওয়েটিংয়ের খাঁড়া না নেবে আসে, এই প্রার্থনা নিয়ে এই অনুষ্ঠান শেষ করব। কিন্তু তার আগে, শেষ করার আগে একটা কথা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী ভীষণ রুষ্ট হতে পারেন, ভীষণ আনন্দিত হতে পারেন, কিন্তু পেশাদার স্বাধীন সংবাদ মাধ্যম তাদের কাজ করেই যাবে, তাদের কর্তব্য করেই যাবে। আপনারা সবাই ভালো থাকুন, চোখ রাখুন, বিজ্ঞান।